গতকালকে আমরা মনে হয় আলোচনা করছিলাম বাইটিং নেল এগুলো নিয়ে, না লাস্টে এই বিষয় নিয়ে মনে হয় কথা বলছিলাম নাকি? কেন হাত কামড়াচ্ছে, কেন নখ কামড়াচ্ছে, এই বিষয়গুলো আমরা একটু বোঝার চেষ্টা করছিলাম। আমরা বাচ্চাদের মধ্যে দেখি এখন কোনো বাচ্চা নখ কামড়াচ্ছে বা হাতে কামড়াচ্ছে আমরা মেডোরিনাম দিয়ে দিব এরকমটা কিন্তু না। আমরা আরো বিষয় খোঁজার চেষ্টা করব, আরো বিষয় দেখার চেষ্টা করব, তারপরে মেডোরিনামের সাথে যদি ম্যাচিং হয়ে যায় তখন আমরা মেডোরিনামকে দিব। মেডোরিনাম আসলে বর্তমান সময়ে অনেক বেশি ক্ষেত্র তৈরি হয়ে আছে। বিশেষ করে আমি বলতেছিলাম আপনার করোনা লকডাউনের পরে আমরা বেশি পেয়েছি, কারণ তখন তো আমাদের আসলে কিছু করার ছিল না। বাচ্চাদেরকে, বিশেষ করে বাচ্চা বলে না, সবাইকেই, সব শ্রেণীর পেশাজীবী মানুষকে একটা জায়গায় আবদ্ধ করে রাখা হয়েছিল। যা কিছু করার, অ্যামিউজমেন্ট থেকে শুরু করে সবকিছু রুমের মধ্যে। তখন তারা তাদের হাতে মোবাইল ইজি হয়ে যায়। আজকে একটা পেশেন্ট এসে বলছিল তার ছেলের কথা, যে সরকার থেকে ট্যাব দিয়েছে, সেই ট্যাবে তো সে পড়ালেখার বাদ দিয়ে ওই এগুলাই করে, সারাদিন গেম খেলতেছে, সিনেমা দেখতেছে, কি করতেছে না করতেছে, বিভিন্ন ধরনের কথা সে বলতেছিল। তো এরকম তৈরি হয়ে গেছে। হওয়ার পরে দেখা যাচ্ছে যে ওই সময়ে মানুষজন, বাচ্চাও হতে পারে, বড় মানুষ হতে পারে, তারা তাদের সবকিছু নাইটে নাইটে করার প্রতি একটা আগ্রহ তৈরি হয়ে গেছে। সারাদিন ঘুমাবে ঝিমাবে, হ্যাঁ, কিন্তু রাত্রে বেলায় তারা উদ্যমী হয়ে উঠবে, এরকম একটা ভাবনা তৈরি হয়ে গেছে। আমরা অনেককে পাই, অনেক মানে ভুরি ভুরি পাই। তো সেই ক্ষেত্রগুলাতে মেডোরিনামের ক্ষেত্র তৈরি হওয়াটা অস্বাভাবিক কিছু না। আমরা যদি এই বিষয়গুলোকে মাথায় রাখি তাহলে খুব সহজে মেডোরিনাম প্রেসক্রিপশন করতে পারবো। মেডোরিনামের বাচ্চাদের একটা বিষয় থাকে, মানে পেশেন্টদের আর কি, সেটা হচ্ছে এরা তো অনেক বেশি মানে অনেক বেশি, এদের ভাইটাল ফোর্স তো অনেক অ্যাক্টিভ, সক্রিয়, অনেক স্টামিনা। তো এরা কিন্তু কাজে কর্মে কখনোই নেতিয়ে পড়ে না, ঝিমায় পড়ে না। নেতিয়ে পড়ে কখন? একটা আরেকটা পোলে যখন চলে যায়। গতকালকের কেস আমরা দেখেছি, গতদিন যে কেসটা আমি শেয়ার করেছি এই কেসে ওরকম আমরা কিন্তু দেখেছি। যখন আমরা ওই কেসটা নিয়েও একটু আলোচনা করব, আমার মতন করে আমি অ্যানালাইসিসটা বলবো। তো এরকম দেখি তাহলে মেডোরিনামের ক্ষেত্র অনেক বেড়ে গেছে। বেলোডোনার ক্ষেত্রটা যেমন একটা সময় অনেক বেশি ছিল। আহ, কোনটা অসুখ, কোনটা রোগ, কোনটা চিকিৎসা করতে হবে, কোনটায় কি করতে হবে না, এরকম একটা ফেবুলাসনেস সবসময়ের মধ্যে থাকতো। মানুষ জানতোই না, এটা অসুখ মনেই হতো না, এটার জন্য ট্রিটমেন্ট নিতে হবে এরকম মনেই হতো না, সে তার কাজে কর্মে ব্যস্ত হয়ে থাকতো। এরকম ক্ষেত্রগুলোতে আমরা দেখেছি বেলেডোনা একটা সময় অনেক বেশি হয়ে গেছে। কিন্তু এখন সায়েন্স টেকনোলজির আহ মানে উন্নয়নের সাথে সাথে পেশেন্টের প্যাটার্ন গুলা চেঞ্জ হয়ে গেছে, ভাবনা গুলা চেঞ্জ হয়ে গেছে। তখন আমরা দেখি যে মেডোরিনামের দিকে এটাকে লিড করছে, এরকম আমরা কিন্তু পাই। মেডোরিনামের একটা খুব সুন্দর রুব্রিক্স হচ্ছে ক্যারেক্টার ল্যাক অফ ক্যারেক্টার। ক্যারেক্টার ল্যাক অফ ক্যারেক্টার, রুব্রিক্সটা দিয়ে দিই। ক্যারেক্টার ল্যাক অফ ক্যারেক্টার, এটা হলো ক্যারেক্টার, আমরা কি চরিত্রকে বুঝি, ল্যাক অফ ক্যারেক্টার মানে চরিত্রহীনতাকে আমরা বুঝি। আমরা সিনেমাগুলোতে দেখি, আমরা সিনেমাগুলোতে কি দেখি, ভিলেনদেরকে দেখি, হ্যাঁ, কত ধরনের, নিজে তো বদমাইশি করবে, তার সাথে নায়ক নায়িকা তার ফ্যামিলিকে কত ধরনের ডিস্টার্ব করতেছে, তাই না, কত ধরনের ভায়োলেন্স করতেছে, তুলে নিয়ে যাচ্ছে, জোর করে নায়িকাকে তুলে নিয়ে যাচ্ছে, তাই না? আবার দেখা যায় যে এই ভিলেন পরবর্তী সময়ে ভালো হয়ে যাচ্ছে, ওটা আরেকটা পোল, সেটা আরেকটা বিষয়। তো আমরা আরো আলোচনা করেছিলাম যে লাভ বিষয়টা নিয়ে, তার মধ্যে কতটা আহ উৎসুকতা থাকতো। যে একটা সময় আমরা দেখতাম যে তার আহ ইয়ের জন্য, উম, মানে চাহিদা পূরণের জন্য, তার ডেভোটেশন, ভালোবাসার জন্য, লাভের জন্য এরা পশু পাখি, তার পেট এনিমেল, হ্যাঁ, তাদের উপরে অনেক বেশি কেয়ারিং হচ্ছে, ভালোবাসছে, যত্ন নিচ্ছে, তাদের সাথে কথা বলছে। কিন্তু আবার একটা স্টেটে দেখি, মানে আরেকটা পোলে যাই, আমরা দেখতেছি ক্রুয়েলিটি। ক্রুয়েলিটি
কাদের প্রতি ক্রুয়েলিটি করছে? ক্রুয়েলিটি করছে হচ্ছে, ক্রুয়েলিটি মানে কি? নিষ্ঠুরতা। ক্রুয়েল, আমরা বলি না ক্রুয়েল, ক্রুয়েল, ব্রুটালিটি। হ্যাঁ, তো নিষ্ঠুরতা কাদের প্রতি? লাভস টু মেক পিপুল অ্যান্ড এনিমেলস সাফার। সে অন্যদেরকে কষ্ট পেতে দেখতে আনন্দ পাচ্ছে। পশু পাখিকে, তার পেটটাকে, তার পেট এনিমেল, গৃহপালিত পশুটাকে সে কষ্ট দিচ্ছে, লেজ ধরে টানতেছে, কান ধরে টানতেছে, কান ধরে ধরে এরকম করে নিয়ে যাচ্ছে, এরকম কষ্ট দিচ্ছে। এই ক্রুয়েলিটিটাও আমরা কিন্তু মেডোরিনামের মধ্যে দেখি। একটা সময় যাদের প্রতি অনেক বেশি সেন্সিটিভ ছিল, কিন্তু যখন সে ওই মানুষের প্রতি, যাদের প্রতি সে সেন্সিটিভ ছিল, ভালোবাসার মানুষ, তার উপরে যখন অ্যাঙ্গার হয়ে গেল, রাগে ফেটে পড়লো, তখন সে কেয়ারিং এর মধ্যে থাকে না, তখন তাকে আর ভালোবাসে না, তাকে ভালোবাসতেও তার ভালো লাগে না, এখন তাকে কষ্ট দিতে ভালো লাগে। আমাদের রুব্রিক্সে কি বলা আছে? লাভ টু মেক পিপুল এন্ড এনিমেল সাফার। লাভ টু মানে দিতে, তাদের কষ্ট পেতে দেখতেই তার মধ্যে তার ভালো লাগে, এরকম ক্রুয়েলিটি তার মধ্যে চলে আসে। সে অন্যদেরকে কিরকম দেখে? র্যাটস, মাইস এন্ড ইনসেক্টের মতন মনে করে। আমাদের রুব্রিক্স আছে ডেলুশন, ডেলুশন, এনিমেলস, পার্সনস আর এনিমেলস, র্যাটস, মাইস, ইনসেক্টস। মানে পার্সনকে মনে হচ্ছে এনিমেল, পশু পাখির মতন মনে হয়, ইঁদুরের মতন মনে হয়, ইনসেক্টের মতন মনে হয়, এটা তাদের কাছে মনে হয়। ঠিক আছে? তো তখন কি হচ্ছে? তাদের মধ্যে ডিটাচ হয়ে যাওয়ার একটা ফিলিং থাকে, ডিটাচড সেন্সেশন অফ বিইং, এই বিষয়টা তাদের মধ্যে তৈরি হয়ে যায়। এটা কিন্তু আরেকটা লেভেলে, আরেকটা পোলারে, সব মেডোনিয়ামের মধ্যে না, একটা লেভেলে, যে যখন কারো প্রতি রাগ তৈরি হবে, বিতৃষ্ণা তৈরি হবে, ঘৃণা তৈরি হবে, তখন তো যখন তারা তাদেরকে পাচ্ছে না, তখন তাদের প্রতি ডিটাচমেন্ট ফিল করছে, তাদের সাথে যে অ্যাটাচমেন্টটা ছিল, সংযোগটা ছিল, বন্ডিংটা ছিল, সেটা থেকে তারা ডিটাচ হয়ে যাচ্ছে, আলাদা হয়ে যাচ্ছে, এরকম একটা ফিল তাদের মধ্যে আসে। মানে তারা জাস্ট ব্রেকআপ, কমপ্লিটলি ব্রেকআপ। যে বান্ধবী ছাড়া, যে প্রেমিকা ছাড়া সে চলতেই পারতো না, সকাল বিকাল রাত, সারা রাত তার সাথে জেগে জেগে কথা বলতে হতো, তার সাথে জাস্ট ব্রেকআপ হয়ে গেল, এবং তার থেকে একদম পুরা ইউটার্ন, পুরা তার থেকে দূরে সরে যাচ্ছে। তুমি তোমার মতো, আমি আমার মতো, তুমিও সেপারেট, আমিও সেপারেট, এই ফিলিংসটা তার মধ্যে কাজ করে। তো তুমিও সেপারেট, আমিও সেপারেট, এটা হলো ডিটাচড সেন্সেশন অফ বিইং, ডিটাচড সেন্সেশন অফ বিইং। তাদের মধ্যে হঠাৎ করে কিলিং ইম্পালস তৈরি হয়ে যায়, কিল, ডিজায়ার টু কিল, সাডেন ইম্পালস টু কিল, হঠাৎ করে কিল করে ফেলার একটা ইম্পালস তৈরি হয়ে যায়, একটা অনুভূতি তৈরি হয়ে যায়। তারা, আমরা একটা সময় কি দেখেছিলাম, রিলিজনের প্রতি কেয়ারফুল ছিল, পরে আমরা দেখতে পাচ্ছি ইনডিফারেন্স, ইনডিফারেন্স রিলিজিয়ন টু হিজ, ইনডিফারেন্স রিলিজিয়ন টু হিজ। আমরা রিলিজনকে কি বলেছি? রিলিজন মানে আমরা কি বলেছিলাম, দেখি কার মনে আছে? রিলিজিয়নের ডেফিনিশন কি বলেছিলাম, কারণ মনে আছে? রিলিজিয়ন, হোয়াট ইজ রিলিজিয়ন? বলে ফেলেন। পথ দেখানো। পথ দেখানো। ধন্যবাদ। পথ দেখানো। ধর্ম আমাদেরকে পথ দেখায়। তাহলে ইনডিফারেন্স রিলিজিয়ন টু হিজ, তার মানে কি? সে যাদেরকে ফলো করত, যাদের পথ অনুযায়ী সে চলতো, পদাঙ্ক যাদের অনুসরণ করত, তাদের প্রতি ইনডিফারেন্স হয়ে যেত। এক সময় কোয়ান্টাম, কোয়ান্টাম সে করতো, কোয়ান্টামের সব ধরনের, রেগে গেলেন, হেরে গেলেন, সব ধরনের ফর্মুলা সে অ্যাপ্লাই করত। এবার তার আর ভাল লাগতেছে না কোয়ান্টাম করার প্রতি, সে একদম ইনডিফারেন্স হয়ে যাচ্ছে। ধর্মের প্রতিও হতে পারে, অথবা এমন কারো প্রতি হতে পারে, এমন কারো প্রতি হতে পারে যাদের প্রতি সে একসময় অনুরক্ত ছিল, যাদের প্রতি তার একসময় ভালো লাগা ছিল, আরেকটা বলে সে ইনডিফারেন্স হয়ে গেল। ঠিক আছে? আরেকটা খুব সুন্দর রুব্রিক্স আছে, আমি রুব্রিক্সটা দিই, এগুলো একটু করে জেনে রাখলে মাথায় কাজে লাগবে।
indifference religion to his, not caring if he went to heaven or hell. তোর কিসের স্বর্গ কিসের নরক, আমার এগুলাতে কিছু যায় আসে না, আমি ওগুলো আমার দরকার নাই, আমার স্বর্গেরও দরকার নাই, নরকের, আমার বেহেশতেরও দরকার নাই, দোজখেরও দরকার নাই। এটাই হলো এই রুব্রিক্স, ইনডিফারেন্স রিলিজিয়ন টু হিজ, নট কেয়ারিং, সে কেয়ার করে না, ইফ হি ওয়েন্ট টু হেভেন অর টু হেল, হেভেন মানে বেহেশত, আর হেল মানে দোজখ, নরক, আর হলো বেহেশত, এই এগুলা তার কাছে কিছু আসা যায় না, সে যা হবে হবে দেখা, আমার এগুলা নিয়ে কোন, আমি এগুলা নিয়ে মাথা ঘামাই না। ঠিক আছে, তো আরেকটা রুব্রিক্স আছে, মিউটিলেটিং হিজ বডি। মিউটিলেটিং, মিউটিলেটিং মানে কি? মিউটিলেটিং খোঁচাখুচি কাটাকাটি না? তো এই এদের মিউটিলেটিংটা কিরকম হয়, আমরা কি দেখেছিলাম, ফিজিক্যাল লেভেলে আমরা দেখেছিলাম জেনাটেলিয়া মানে আমাদের গোপনাঙ্গ, যৌনাঙ্গের বিভিন্ন জায়গায় ওয়ার্ট, আঁচিল, এই ডেভেলপ গুলা করে, এগুলো তো সাইকোটিক পেশেন্টদের ডেভেলপ করে, যাদের আঁচিল টাচিল হয় না তো সাইকোটিক, আমরা থুজাতে আঁচিল দিই, থুজাও তো সাইকোটিকের একটা লিডিং মেডিসিন। তো এই জেনাটেলিয়ায় যে ওয়ার্ড গুলা ডেভেলপ করে, সেগুলাকে সে কি করে, খোঁচাতে থাকে সারাদিন, টানতে থাকে, ইয়ে করতে থাকে, খুঁচিয়ে খুঁচিয়ে রক্ত বের করে দেয়, মিউটিলেটিং হিজ বডি, খুঁচায় খুঁচায় সে ইয়ে করে। ঠিক আছে, ধরে ধরে টানে, মাঝে মধ্যে আবার দেখা যায় কি তারা চুল ধরে টানাটানি করে, চুল ধরে টানাটানি করে, বডির বিভিন্ন দাড়ি ধরে টানতেছে। আমাদের রুব্রিক্স আছে পুলিং হেয়ার, ডিজায়ার টু পুল হিজ ওন হেয়ার, তার নিজের চুল ধরে টানে। এটা কোন স্টেটে, এক্সট্রিম লেভেলে, রেগে গেল, বিরক্তি, সেই লেভেলে, সবসময় কিন্তু থাকবে না। পুলিং হার হেয়ার, ডিজায়ার টু পুল হার হেয়ার। ঠিক আছে, অনেক বেশি যখন রাগের পরের স্টেজটা কি, রেজ, অ্যাঙ্গারের পরের স্টেজটা হচ্ছে রেজ, আর এ জি, রেজ যখন হয়, পুল হেয়ার অফ কি বাইস্ট্যান্ডস, যত বেশি রাগ হবে তত বেশি চুল ধরে টানবে। আমার এক রিলেটিভ ছিল, পড়ালেখা আসতো না, ইয়ে করতো না, তখন তার রাগটা কন্ট্রোল, কেন পারছি না কেন পারছি না, চুল ধরে টানতেছে, চুল ধরে ধরে টানতেছে, চুল টেনে টেনে ছিঁড়তেছে। ঠিক আছে, এবং কেন পড়া হচ্ছে না, কেন পারতেছি না, রেজ রিডিং এন্ড রাইটিং বাই, রেজ, রেজ হচ্ছে কি রাগের থেকেও বেশি পরের স্টেজ, অ্যাঙ্গারের পরের স্টেজ রেজ। ঠিক আছে, আবার সে যখন চিন্তা করে যে আমি এগুলো কি করছি, আমি এগুলো কি করছি, আমার তো এগুলো করা ঠিক না, আমি তো নিজেকে কষ্ট দিচ্ছি, চুল টেনে টেনে ছিঁড়তেছি, তখন ধীরে ধীরে তার মধ্যে এক ধরনের অনুশোচনা, রিপেন্টস চলে আসে। আমাদের রুব্রিক্স আছে রেজ ফলোড বাই রিপেন্টস। তো দুই ধরনের স্টেজ থাকলো, রেজ থাকলো, হ্যাঁ, তারপর রিপেন্টস থাকলো, রিপেন্টেন্স, রিপেন্টেন্স থাকলো, হ্যাঁ, রিপেন্টেন্সের সাথে কিন্তু রিগ্রেট, আমরা গতকালকে বলতেছিলাম রিগ্রেট, রিগ্রেট নিয়ে তার মধ্যে রিপেন্টেন্স থাকতেছে। উইপিং, আমাদের রুব্রিক্স কি বললাম, রেজ ফলোড বাই রিপেন্টেন্স। হ্যাঁ, এর পরের লেভেলটা হচ্ছে রিমোর্স। ঠিক আছে, এর পরের লেভেলটা হচ্ছে রিমোর্স। এই মেডোরিনাম এই স্টেজে পুরোপুরি এই ইয়েতে রিমোর্সে চলে যায়। তখন কি হয়, উইপিং ইজিলি, সহজেই কেঁদে ফেলে, কথা বলতে বলতে কেঁদে দিবে, উইপিং ইজিলি, কান্না করলে তার ভালো লাগে, উইপিং এমেল, কেঁদে শান্ত হয়। আমি আর পারছি না, গতদিন এক পেশেন্ট, আমি আর পারছি না, কাঁদতে 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 কাঁদতে, কথা নাই, শুধু কেঁদেই যাচ্ছে। হ্যাঁ, উইপিং টকিং হোয়াইল বলে মনে একটা রুব্রিক্স আছে এই মেডোরি নামের। তারপরে যদি অ্যাডমনিশন দেওয়া হয়, উইপিং অ্যাডমনিশন ফ্রম, এটাও কিন্তু আমরা মেডোরি নামের মধ্যে পাই। স্যাডনেস, উইপিং এমেল, তার দুঃখ কষ্ট কান্নার পরে ভালো হয়ে গেল, এই এত কাঁদতেছিল এত কাঁদতেছিল,
এত, আমি মনে হয় গতদিন বলতেছিলাম, কাঁদতেছিল, এত কাঁদতেছিল কাঁদতেছিল, এবার কান্না হয়ে সে ফাঁকা হয়ে গেল, এবার হাসি শুরু হয়ে গেল বেলেডোনার মতন। এই কাজ, এই হাসি এই কান্না, এই স্টাইলে সে থাকে। তো তার সব ধরনের মানে এরা সব ধরনের ডিস্ট্রাকটিভ কাজ করে ফেলে, সব ধরনের ভায়োলেন্ট যত ধরনের আছে সব ধরনের কাজ করছে, তারপরে তারা অনুভব করে হাই হাই হাই, ছি 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 ছি, আমি তো ভুল করে ফেলেছি। তার মধ্যে রিগ্রেট চলে আসে। রিগ্রেট হলো আপনি যখন অনুভব করবেন যে আপনি কোনো কিছু নিয়ে সাফার করতেছেন এবং এটা আপনাকে কারেকশন করতে হবে, এই ফিলিংসটা হলো রিগ্রেট। রিমোর্স হলো, রিমোর্স কি, রিমোর্স হলো আপনি যখন কারো ফিলিংস কে হার্ট করবেন, আঘাত করলেন। হ্যাঁ, রিমোর্স হতে পারে টেম্পোরারিলি, অল্প সময়ের জন্য হতে পারে, আবার অনেক সময় রিমোর্স অনেক লম্বা সময় ধরেও চলে। কিরকম, ধরেন পালিয়ে বিয়ে করলো একটা মেয়ে, পালায় বিয়ে করলো, বা সামহাও একজন পালিয়ে বিয়ে করলো, বিয়ে করলো, বিয়ে করার পর আমি তো বাপ মা মেনে নেয়নি, পালায় বিয়ে করেছে, সারা জীবন ধরে কিন্তু সে এটাকে ক্যারি করে তার মনের মধ্যে, যে ছি, ছি, বাপ মার অমতে বিয়ে করলাম, আমাকে এত কষ্ট করে মানুষ করছে, তিলে তিলে বড় করেছে, কষ্ট করে, তাদেরকে আমি সন্তুষ্ট করতে পারলাম না, তাদের মত নিতে পারলাম না, তাদেরকে সুখী করতে পারলাম না। এর রিমোর্স, এটা বছরের পর বছর ধরে বহন করছে। দেখা যাচ্ছে যে সন্তান সন্ততি হয়েছে, তার সন্তান সন্ততি হয়েছে, মানে দাদা দাদি হয়ে গেছে, নানা নানি হয়ে গেছে, কিন্তু তার মধ্যে এটা কাজ করছে, ক্যারি করছে সে, যে আমার তো এরকমটা করা হয়নি। তো তাহলে রিমোর্স হলো অন্যরা যখন আপনার কাজের দ্বারা সাফার করবে বা কষ্ট পাবে, এবং এটা নিয়ে আপনি অনেক বেশি ভিতরে ভিতরে অ্যাঙ্গুইশ থাকবেন। বুঝতে পারছেন? অনেক বেশি অ্যাঙ্গুইশ থাকবেন। তো রিমোর্স ফিলিংসটা কন্টিনিউয়াসলি চলছে। এই ফিলিংস এর পরে ব্যক্তির মধ্যে ডোম ফিলিং চলে আসে। ডোম, DOOM, ডোম। হ্যাঁ, ডোম, ডোম হচ্ছে ওই ডোমের মেলা মানে আছে, আপনি ডিকশনারিতে যদি যান ডোমের অনেক মানে আছে। সর্বনাশ, নিয়তি, ভাগ্যলিপি, কপাল, এক একটা একা, কিন্তু আমরা ডোমটাকে কিভাবে নিই আমি এই আলোচনাটা করতেছি। তো ডোম ফিলিং আসবে, সে ভাবে যে আমি কেন এই কাজটা করলাম, আমি কেন এই কাজটা করলাম, আমার পিতামাতা যে আমার পৃথিবীতে নিয়ে আসলো তাদের সাথে আমি কেন এই কাজটা করলাম, আমি কি করে পারলাম এই কাজটা করতে, এই জন্য আমার শান্তি নষ্ট হয়েছে, আমার পৃথিবীটা নষ্ট হয়ে যাচ্ছে, আমার ওয়ার্ল্ড নষ্ট হয়ে যাচ্ছে। এরকম একটা ফিলিংস তার মধ্যে আসে। আমাদের রুব্রিক্স আছে, ডেলুশন ডাই অ্যাবাউট ডাই ওয়ান ওয়াজ, ডেলুশন ডাই অ্যাবাউট ডাই ওয়ান ওয়াজ, ডেলুশন হ্যাপেন, সামথিং হ্যাপেন, কিছু একটা ঘটবে। তারপরে আরো স্টেট আছে, আমি এগুলা খুব অল্প অল্প করে বুঝাচ্ছি জার্নি বোঝানোর জন্য। ডেলুশন হেল, গোয়িং টু হেল বিকজ হি হ্যাড কমিটেড এ আনপার্ডেনেবল ক্রাইম। আনপার্ডেনেবল, অক্ষমাযোগ্য, কেউ আমাকে ক্ষমা করবে না। আনপার্ডেনেবল, পার্ডেনেবল মানে কি, ক্ষমাযোগ্য, তাই না? আনপার্ডেনেবল, আমি যে আনপার্ডেনেবল ক্রাইমটা করেছি, বাবা মার অমতে পালিয়ে যেয়ে বিয়ে করেছি, এর জন্য আমাকে আমাকে কেউ ক্ষমা করবে না, আমাকে হেলে যেতে হবে, নরকে যেতে হবে। ঠিক আছে? ডেলুশন ইমাজিনেশন সিনড অ্যাওয়ে হিজ ডে টু গ্রেস আনপার্ডেনেবল, একই রুব্রিক্স আর কি, দুটো একই, মানে একটা কমপ্লিট রেপার্টরি রুব্রিক্স আর একটা হচ্ছে সিনথেসিস রেপার্টরি রুব্রিক্স। তো আমার অনেক কিছু ভালো করতে হবে, ভালো জিনিস করতে হবে, আল্লাহর কৃপায়, ভগবানের কৃপায়, সৃষ্টিকর্তার অনুগ্রহে, অনুগ্রহে আমি সব করতে পারছি, কিন্তু আমি যা করছি সেটাতে আমি আবেগে আপ্লুত হয়ে পড়তেছি, আমি ইমোশনাল হয়ে পড়তেছি। হ্যাঁ, আমি একটা আনপার্ডেনেবল সিন করে ফেলেছি, ক্ষমার অযোগ্য একটা ক্রাইম করে ফেলেছি, এই জন্য আমি ধ্বংস হয়ে যাব, সে ধ্বংস হয়ে যাবে, এটা সে ভাবে। ডুম, ডুম ধ্বংস হয়ে যাওয়া, ডুমের সবচেয়ে ভালো ইয়ে হলো ডুম ধ্বংস হয়ে যাবে। এরপরে তার মধ্যে এই রেজ যে স্টেজটা আছে সেটা চলে যাবে রিপেন্টের মধ্যে। তো রিপেন্ট মানে, রিপেন্টে যখন থাকে, রিপেন্ট স্টেটে যখন মেডোরিনাম থাকে তখন সে খুব ভালো মানুষ হয়ে যায়।
তার সব ওয়াইল্ড কার্যক্রম, ওই যে ছেলেটা রাত জেগে জেগে কাটাকাটির গেম খেলতো, রাত্রে যে নেশা করতো, পাবে যে ডিস্কো বারে যে নাচানাচি করতো, তার মধ্যে যখন এই ডুমড ফিলিংটা চলে আসবে, তখন সে রিপেন্টিং এর মধ্যে চলে যাবে। তার খারাপ জিনিসগুলা, ভায়োলেন্স গুলা, মানুষকে কষ্ট দেওয়ার, এনিমেলকে কষ্ট দেওয়ার যে বিষয়গুলা, সেগুলা ঠিক হয়ে যাবে, সেগুলা রিপেন্টের মধ্যে চলে যাবে। তাহলে রিপেন্ট কখন হচ্ছে? যখন তার মধ্যে অনুশোচনা আসছে, রিমোর্স তৈরি হচ্ছে, তখন। ঠিক আছে? সে খারাপ কাজগুলোকে কারেকশন করতে চায়, সে এখন ভালো ভালো কাজ করতে চায়। এই জন্য আমাদের রুব্রিক্স আছে, খুব চমৎকার একটা রুব্রিক্স। হ্যাঁ, কিন্তু এই রুব্রিক্স গুলা আমি যদি অর্থ দিয়ে বলি, ডেফিনেটলি আপনারা কখনো এটা ইউজ করতে পারবেন না। এটাকে, এর প্র্যাকটিক্যাল বিষয়গুলো জানা দরকার। দেখি সময় পেলে আজকে বলবো, নাহলে এটা থেকে যাবে, আবার আলোচনা হবে। প্রেইং ভমিটিং কনস্ট্যান্টলি, প্রেইং ইভেন উইথ এ, প্রেইং ভমিটিং, ভমিটিং কনস্ট্যান্টলি, কনস্ট্যান্টলি প্রেইং ইভেন উইথ দা। তো এইটা কি ধরনের রুব্রিক্স হলো? প্রেইং আবার কনস্ট্যান্টলি ভমিটিং হচ্ছে, যখন প্রেইং করতেছে কনস্ট্যান্টলি ভমিটিং, মানে যখন প্রার্থনা করছে তখন বমি করতেছে, এর মানে তো তাই দাঁড়ায়। এটা কিন্তু আমরা এইভাবে কখনো ইউজ করতে পারবো না, বিলিভ মি। এইরকম রুগী এসে বলবেও না যে আমি যখন আল্লাহর কাছে প্রার্থনা করতে যাই, দোয়া করতে যাই, তখন আমার খালি বমি হতে থাকে। এইটা আপনি ওইভাবে বুঝতে পারবেন না, এইটা অনেক ব্যাখ্যা করে। এই এই শুধু এই একটা রুব্রিক্সের 2 থেকে 3টা ক্লাস নেওয়া যায়, এত বড় রুব্রিক্স। কারণ এটা মেডোরিনাম, মেডোরিনামের কেয়ার, শুধুমাত্র একটা মেডিসিন আছে মেডোরিনাম এই রুব্রিক্স এর মধ্যে। তার মানে এইটা একটা মেডোরিনামের ইউনিক ক্যারেক্টার, যেটা আপনি অন্য মেডিসিনের মধ্যে পাবেন না। ছোট করে একটু বলি, যদি সুযোগ পাই আবার বড় করে বলবো। ভমিটিং কি? ভমিটিং মানে আমরা কি বুঝি, বলতে পারবেন? ভমিটিং স্যার, অপ্রয়োজনীয় জিনিস শরীরের বাহিরে বেরোয় আসে। বের হয়ে আসে কি শরীরের বাইরে? আমার এখানে একটা এই যে এখানে, ঠিক এখানে একটা টিউমারের মতন কিছু আছে, হ্যাঁ, পুজ হয়ে গেছে। এবার আমি চাপলাম, শরীরের ভেতর থেকে বাইরে আসলো, এটা কি ভমিটিং হলো? না স্যার। তাহলে ভমিটিং তোমার সংজ্ঞা অনুযায়ী তো মিললো না। স্যার, যেটা আমরা সহ্য করতে পারছি না বা আমাদের শরীর যেটাকে নিতে পারছে না। আমার শরীর নিতে পারছে না, ধরেন যে আমার পেটে অসহ্য ব্যথা, পেইন, ঠিক আছে, খুব পেইন। মানে হজম হচ্ছে না, যেটা আমার শরীরে দরকার সেটা নিতে। আচ্ছা, হজম হচ্ছে না, আমার পাতলা পায়খানা শুরু হয়ে গেল, হেভি পাতলা পায়খানা, ভমিটিং হলো? হ্যাঁ, এটা কি ভমিটিং হলো? পেটে অসহ্য পেইন, না। উল্টা পাল্টা খাইছি, পাতলা পায়খানা হয়ে বাইরে গেল, তাহলে কিন্তু ভমিটিং হলো না। তার মানে নিশ্চয়ই এর মধ্যে সিগনিফিকেন্ট কিছু একটা আছে, আমাদের চিন্তার বাহিরের কোনো জিনিস আছে। ঠিক আছে না? কেউ বলবেন কোনো কথা? কেউ বলে না। তো যাক, আমি বলি, ভমিটিং কখন হয়? আপনি যখন কিছু গ্রহণ করেন, কিছু খাচ্ছেন, তাই না? কিছু খাচ্ছেন যেটা আপনার রুচির এগেনস্ট আপনি খাচ্ছেন, ডিসএগ্রেবল, তাই না? আমরা যখন খাবারের সাথে আহ, অপ্রয়োজনীয় বা মেলা কিছু যখন খেয়ে ফেলি, দেখা যাচ্ছে তেলের জিনিস খেয়ে ফেললাম অনেক বেশি। ধরেন আমি খাচ্ছিলাম, খেতে খেতে তেলের ভাজা পোড়া খেয়ে ফেললাম, তখন আমার কি হয়? লিভারে গ্যাস্ট্রিক তৈরি হয়ে যায়, তাই না? গ্যাস্ট্রিক তৈরি হয়ে যায়, আমরা এই যে অ্যাসিডিটির প্রবলেম বলি, তাই তো? কিন্তু এই ভমিটিং এর ক্ষেত্রে কি হচ্ছে? ভমিটিং এর ক্ষেত্রে হচ্ছে এমন একটা কিছু যা আপনার ভেতরে, মানে আপনি এমন খাবার খেলেন যেটা আপনার স্টমাক আর পারলো না, সেটা মুখ দিয়ে বাইর করে ফেললো, তাই না? এমন কিছু খারাপ জিনিস যেটা ভিতরে আর আনঅ্যাকসেপ্টেড, সেই বিষয়গুলা আপনি বাহির করে ফেললেন, এটা হলো ভমিটিং। আর এটা আছে মাইন্ডের মধ্যে, তাহলে এই ভমিটিং ফিজিক্যাল লেভেলের ভমিটিং দিয়ে হবে না, এই ভমিটিংটা ফিজিক্যাল লেভেলের ভমিটিং দিয়ে বুঝলে হবে না। এটা হচ্ছে একটা আনএক্সপেক্টেড থিং, যেটা আপনার ভিতরে 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 আপনি হজম করতে পারছেন না, সেটা আপনি যখন মুখ দিয়ে বাহির করে ফেললেন,
সেটাকে আমরা বলবো মাইন্ডের ভমিটিং। আমি সুযোগ পেলে এটা আলোচনা করছি। এরপরে কি বলতেছে, কনস্ট্যান্টলি প্রেইং। কনস্ট্যান্টলি প্রেইং কেন করছে? কনস্ট্যান্টলি প্রেইং কখন করি? আমার আল্লাহর কাছে, আমরা আমরা মুসলমান, আমরা কি করি? 5 বার আল্লাহর কাছে হাত তুলি, তাই না? আল্লাহ আমাকে এই দাও, আমাকে মাফ করো, আমাকে জান্নাত দাও, এই করো, হ্যান ত্যান, এগুলো আমরা বলি। কিন্তু কনস্ট্যান্টলি প্রেইং এর কথা বলতেছে। কনস্ট্যান্টলি প্রেইং মানে কি? লাগাতার ভাবে প্রেইং করতেছে। কখন আমরা লাগাতার ভাবে প্রেইং করি? সারাদিন আমরা এই যে আমরা ইয়ে করতেছি, এই যে আমরা খতমে খাজা গান আমরা করি না, 50 লাখ বার আমরা পড়ি। আমরা কনস্ট্যান্টলি কখন পড়ি? প্রতিদিন তো পড়ি না। আমরা কনস্ট্যান্টলি প্রেইং তখনই করি যখন আমাদের মধ্যে রিপেন্টটা তৈরি হয়, রিপেন্টেডটা তৈরি হয়, তখন আমরা কিন্তু কনস্ট্যান্টলি প্রেইং করি। এটা একটা ছোট্ট অ্যাসপেক্ট। এইটুক বললাম, আপনারা এটাকে কিভাবে ইউজ করতে পারবেন এটা চিন্তা করবেন। হ্যাঁ, এইটুক বলে আসলে প্র্যাকটিক্যালি আমরা কতখানি ইউজ করতে পারবো সেটা একটা বিষয় আছে। তো যাক, আমি একটু সামনে আগাই, তারপরে এটাকে ইয়ে করতেছি। তো আমাদের আরেকটা রুব্রিক্স আছে, রেস্টলেসনেস ক্লাচিং হ্যান্ডস এমএল। রেস্টলেসনেস ক্লাচিং হ্যান্ড। হ্যাঁ, ক্লাচিংটা কি? ক্লাচিং মানে জানেন? ক্লাচিং হচ্ছে হাত জোর করা, এরকম হাত জোর করা, ক্লাচিং হ্যান্ড কনস্ট্যান্টলি। হ্যাঁ, রেস্টলেসনেস ক্লাচিং হ্যান্ড এমএল। হ্যাঁ, এইভাবে কনস্ট্যান্টলি প্রেইং করতে করতে এরকম করে, আমাকে দাও, প্লিজ 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 আমাকে দাও। হ্যাঁ, এরকম করলে সে উপশম পায়। এটা দাও, এটা দাও, আমি খুবই দুঃখিত, আল্লাহ মাফ মাফ করে দাও, আল্লাহ ভুলে গেছে, আল্লাহ আমি আর করবো না, আল্লাহ আস্তাগফিরুল্লাহ, আর করবো না, মা আমাকে ক্ষমা করে দাও, মা আমি আর করবো না, আমি আর ওখানে যাব না, আমি ভুল করে ফেলেছি, আমি আর খাবো না, আমি সিগারেট খাইছি, আমি বন্ধুদের পাল্লায় পড়ে আমি খুব ভুল করেছি, আমাকে ক্ষমা করে দাও মা। ওইভাবে তাকায়ও না, প্লিজ 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 আমাকে ক্ষমা করে দাও। এটা হচ্ছে রেস্টলেসনেস ক্লাচিং হ্যান্ড এমএল। এরপরে তখন ভালো লাগবে, প্লিজ প্লিজ আমাকে ক্ষমা করে দাও মা, আমি তোমাকে ভালোবাসি, তোমাকে আমি ভালো, আমি আর করব না। বাচ্চারা করে দেখেন এরকম। তো এরকম সেন্সিটিভ মেডুরিনাম পার্সন হয় চাইল্ডদের মধ্যে, আমরা এটা খুব বেশি দেখি। ভুল হয়ে গেছে মা, অনেক বাচ্চাকে দেখেন, ভুল হয়ে গেছে মা, আমি আর করবো না মা, তুমি মন খারাপ করো না মা। তো কেন এরকম? এরকম কেন করে? কখন মানুষ এরকম করে? বাচ্চাটা কেন করছে? যখন তার মধ্যে গিল্টি ফিলিং তৈরি হয়, যখন তার মধ্যে ডুমড ভাবটা চলে আসে এবং তার মধ্যে রিপেন্টেন্ট বিষয়টা চলে আসে, তখন সে এরকমটা করে। ঠিক আছে? তো এইটা মোটামুটি আমি একটা ছোট্ট জার্নির মতন করে বোঝাতে চেয়েছিলাম। অনেক জিনিস আপনারা বুঝতে পারবেন না আমি যদি বিস্তারিত ব্যাখ্যা না করি। আমি যদি বিস্তারিত ব্যাখ্যা না করি, সম্ভবই না এটা বোঝার। মানে আমি নিজেও তো ওই স্টেজ গুলা পার করে এসেছি। একটা লেভেলে যে ব্যাখ্যা করা সম্ভব হয়, কিন্তু ম্যাক্সিমাম লেভেল গুলাতে আসলে সম্ভব হয় না। তখন ওগুলা ওইভাবে হিডেন লেভেলেই থেকে যায়। তো এই কারণেই আমরা যখন একটা জিনিস বোঝাতে চাই, সত্য কথা বলতে গেলে কি, আমি যখন বোঝাতে চাই, মানে আপনাদেরকে পড়াতে চাই বা আপনাদের সাথে শেখাতে চাই, তখন আগে আমি আপনার জায়গায় আমি নিজেকে কল্পনা করি। আমি অনেক জিনিস আপনারা খেয়াল করে দেখবেন, আগের দিনও পড়াইছি, পরের দিনও পড়াইছি, কেন করেছি? আগের দিন আমি নিজে স্যাটিসফাই হতে পারিনি, আমার লেকচার অগোছালো ছিল। আমি চিন্তা করেছি যে পরের দিনে আমি আপনাদেরকে এটা বোঝাবো, আপনাদের এটা আপনারা খালি কথাই শোনা হলো, এটা অ্যাপ্লিকেবল হলো না, এটা আমার কাছে মনে হয়েছে। তখন আমি আবার পরের দিনগুলো নিয়েছি। এই কারণে আমি হয় কি, একটা রুব্রিক যখন পড়াই, অনেক অনেক অ্যাঙ্গেলে বুঝাতে থাকি, অনেক অনেক, অনেকে আপনারা বিরক্ত হয়ে যান যে এত বলার কি আছে, ছোট জিনিস হবে, ধনন্তরিতের মতন হবে। কিন্তু বিলিভ মি, হোমিওপ্যাথি কিন্তু অত ঠুনকো জিনিস না, অনেক বড় জিনিস। হোমিওপ্যাথি আপনি ডাইনামিক লেভেলে, পটেন্টাইজ লেভেলে আপনি প্রেসক্রাইব করতেছেন। তাহলে আপনি পটেন্টাইজ যদি অ্যানালজি হয়, সাদৃশ্যতার বিষয় থাকে, তাহলে আপনি যদি সূক্ষ্ম মাত্রার জিনিস দেন, তাহলে সূক্ষ্মভাবে বিবেচনা করেই তো আপনাকে দিতে হবে। তো এই সূক্ষ্মভাবে বিবেচনা করতে গেলে আমাকে অনেক কিছু বোঝাতে হয়, অনেক কিছু করতে হয়। আমি এই যে আপনাদেরকে বলি 12 দিনের ক্লাস হ্যান ত্যান, আমি কিন্তু পড়তেই পারি না, হয়ে ওঠে না। হ্যাঁ, অনেকে বলে যে কি ব্যাপার, দরকার কি, আপনি এইভাবে 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 পড়ে দেন।
কিন্তু আলটিমেটলি আমার কাছে মনে হয় আমি দায়সারা ভাবে এটা করতে চাই না। দেখেন, আপনাদের আপনাদের আমি যেরকম আপনাদেরকে ভালোবাসি, আপনাদেরও একটা ভালোবাসা আছে। আমি এটা কি করে বুঝি, আপনার প্রতি মাসে অনেকজন তো আমার জন্য খুবই ডেডিকেটেড, প্রতি মাসেই তারা একজন দুইজন করে নতুনদেরকে দাওয়াত করে নিয়ে আসতেছে, এটা আমার ভালোবাসার জন্য। দেন টাকাটা বিষয় না, আমরা একটা বড় গ্রুপ করে আগাতে পারতেছি, এটা একটা বড় বিষয়। হ্যাঁ, এটা একটা ভালো, এটা ফুয়েল। একটা লেকচারারের জন্য, একজন টিচারের জন্য সবচেয়ে বড় ফুয়েল কি জানেন? তার সামনে কতজন অডিয়েন্স আছে। এই যে আমি আপনাদের দেখতে পাচ্ছি, এই 46 জন আছেন। 46 জন যখন 20 জন ছিলেন, তখনকার স্পিড 46 জন বা 100 জন হয়ে যাব, দুটা স্পিড কিন্তু দুই ধরনের। অনেকের ধারণা যে এখানে যত কম থাকে আমরা তত ভালো শিখতে পারবো, বিষয়টা একদম কমপ্লিটলি ভুল। এটা আমার ক্ষেত্র বলে না, যে কোনো লেকচারের ক্ষেত্রে সামনে যত অডিয়েন্স থাকবে, লেকচারারের এনার্জি লেভেল ততটা বুস্ট আপ থাকে। হ্যাঁ, তো এই কারণে আমরা ই করি। তো আমার থিঙ্কিংটা হলো, আপনাদের ভালোবাসা আছে, আমিও চাই যে সর্বোচ্চটা দিয়ে দেওয়ার পরে আমি যেমন গতকালকে বাসার ভাইকে বলতেছিলাম যে আমার মনে হয় আপনারা মেডোরি নামকে এখনো অ্যাপ্লিকেবল করার মতন হয়ে ওঠেননি। আমার মনে হয় আপনি, না স্যার বুঝতে পেরেছি, আর একটু দুই চারটা কেস দেখালেই হয়ে যাবে। তা আমার কাছে মনে হচ্ছিল যে না, হবে না, মনে হয় হবে না, কিছুটা হয়তো হবে, কিন্তু সবটা হচ্ছে না। আমি ওনাকে বললাম যে আমি আবার মেডোরি নাম নিয়ে আসবো, আরো সোজা হবে। তখন বলছে যে আপনার সাইলেশিয়ার মতন করে আপনি মেডোরি নামে কিছু একটা করেন। বললাম যে সাইলেশিয়ার বিষয়টা, সাইলেশিয়ার এক্সট্রিমটাও কিন্তু মেডোরি নাম, সবকিছুর এক্সট্রিম হচ্ছে মেডোরি নাম। তো ওই অ্যাঙ্গেল দিয়ে নিয়ে যে, মানে আমারও তো সময় পেতে হয়, আমারও বিষয়গুলোকে অ্যানালাইসিস করে আপনাদের সামনে আনতে হয়। ওইটা আসলে আমার তো জীবন, আমিও আর ইয়ে করতে পারতেছি না, অ্যাকুমুলেট করতে পারতেছি না। তো যাক, চেষ্টা করতেছি সর্বোচ্চ যতখানি যাওয়ার। তো আপনারা যদি অংশগ্রহণ করেন বিভিন্ন, আমরা আমরা যখন বিভিন্ন ইয়েগুলা দিই, আমরা কেস দিচ্ছি, আমরা দিচ্ছি, সেই জায়গাগুলো আপনাদের অ্যাক্টিভ পার্টিসিপেশন দরকার। অ্যাটলিস্ট ধরেন যে ওই যে আমি বললাম না, ফুডিংটা কি থাকে, থ্যাঙ্কস গিভিং করা শেখেন। আমরা যখন বলি তখন আপনারা অনেক বেশি ইয়ে থাকেন, আমি বলি যে ভিডিওগুলো দেখবেন, দেখে লাইক দিবেন, ইয়ে করবেন, এগুলো এক ধরনের কিন্তু ফুড। এখানে টাকা নাই, অন্য কিছু নাই, কিন্তু এগুলো একটা নিউট্রিশন। এই নিউট্রিশনটা দিতে হয়। আমরা কারোর সাথে দেখা হলো, আমরা সালাম দিই কেন? একবার সালাম দিলেই তো হয়। কিন্তু আমাদের শিক্ষাটা কি? আমাদের শিক্ষা 5 বার দেখা হচ্ছে, আমরা 5 বার সালাম দিচ্ছি। কিন্তু দেওয়ার দরকার নেই, দরকার আছে 5 বার সালাম দেওয়া, সকালবেলা একবার দিব, বাস কাজ শেষ। বারবার দেখা হচ্ছে, বারবার দিচ্ছি। তো হয়তো অনেকে শুনতে খারাপ লাগে, বারবার এত সালাম দেয় কেন, কিন্তু অনেকের মধ্যে এটা কিন্তু একটা ইন্সপাইরেশন তৈরি করে। এই কারণে কিন্তু আমাদের রাসূলুল্লাহ বলেছে যে তোমরা সালাম দাও, এই দাও, ওই দাও। আমরা আলহামদুলিল্লাহ কেন বলি? আল্লাহর কি দরকার পড়েছে আমাদের প্রশংসা নেওয়ার, তাই না? তো সে বলবে হয়ে যাবে, আমার প্রশংসা নিয়ে তার কি। তো এর মধ্যেও প্র্যাকটিস, এর মধ্যে অনেক কিছু আছে, এগুলা মানে কি বলবো, মিস্ট্রিয়াসিজম, এই বিষয়গুলো আমি আপনাদেরকে বলে বোঝাবো না। তো ফেবুলাস হওয়া যাবে না সব জায়গাগুলোতে, বা ইনডিফারেন্স হওয়া যাবে না। কিছু কিছু জায়গায় আপনাদেরকে এটা করতে হবে, ডিউটি ডিউটি মনে করে আপনাদেরকে করতে হবে, এই হলো বিষয়। তো যাক, অন্যদিকে নিয়েন না, কথার প্রসঙ্গে কথা বললাম। তো মেরুরিনা মোটামুটি একটা জার্নি বোঝানোর চেষ্টা করেছি। পুরোপুরি বুঝতে পারছেন এরকম আমি বলবো না, ওরকম লেকচার ওই মানের আমারও হয়নি, এটাও আমি বলতেছি। কিন্তু কিছুটা কাজে লাগাতে পারবেন এইরকম টেমারেটিক কিক্স যারা বুঝতে পারছেন। ডেফিনেটলি করোনার পরে আক্রান্ত মানে করোনার পরে এরকম অনেক পেশেন্টকে আপনি মেরুরিনাম দিতে পারবেন এই টেমারেটিক কিক্স। একটা পেশেন্ট সে বলতেছে যে বাবা মার ক্যাচাল হয়েছিল, মা বলতেছে বাবা মার ক্যাচাল হয়েছিল, বাবা মার ক্যাচালের পর থেকে ছেলের মধ্যে পরিবর্তন। তো বাবা মার ক্যাচালের সাথে ছেলে মেয়ের কি সম্পর্ক? আমাদের রুব্রিক্স আছে, আমার এখানে লেখা নাই, আমি বলি। রুব্রিক্সটা হচ্ছে এলিমেন্ট ফ্রম ডিসকর্ড বিটুইন প্যারেন্টস। ডিসকর্ড কি? ক্যাচাল, বাবা মার ক্যাচাল, গন্ডগোল, তারপর থেকে ফ্যামিলি, বাচ্চাদের সমস্যা। তো আমার এটাও একটা রিকোয়েস্ট, আপনার বাচ্চা, আপনার সন্তানের সামনে বউকে ধমক দিবেন না, আপনার সন্তানের সামনে হাজবেন্ডকে কটু কথা শোনাবেন না, আড়ালে করেন, আপনাদের আলাদা রুম আছে, ইয়ে করেন। এই ইফেক্ট গুলা সন্তানের উপরে ফেলে। আপনার সন্তান তো আপনারই, আমার তো না, কিন্তু এই উপদেশগুলো তো আমি দিতে পারি, এইটা কখনো করবেন না। বউয়ের সাথে, বাবা মার সাথে বাসায় ওই রকম উচ্চ লেভেলের কথা বলবেন না, যেটা দিয়ে বাবা মা এই সন্তানের মনের মধ্যে ইফেক্ট ফেলে। আমাদের খুব সুন্দর রুব্রিক্স আছে, দেখে নেন রেপার্টরিতে, এলিমেন্ট ফ্রম ডিসকর্ড বিটুইন প্যারেন্টস, এই টাইপের আর কি। তো যাক, গতকালকের কেসটা নিয়ে একটু আলোচনা করি।
সেটা হচ্ছে যে আমি সবাই পড়েছেন, তারপর আমি একটু খুব দ্রুত পড়ি। হ্যাঁ, আপনারা এটা ইয়ে করেন। সরি, ক্লাস 10-এ পড়ুয়া একটা ছেলেকে নিয়ে তার বাবা মা আমাদের কাছে আসছিল। কমপ্লেন ছিল প্রায় 1 বছর থেকে তার পড়ালেখায় মনোযোগ নাই, মুখস্থ বিদ্যা একদমই কম, সব সময় নিস্তেজ হয়ে থাকে, মানে ডাল হয়ে থাকে। তো এই নিয়ে বাবা মার অনেক টেনশন। এলোপ্যাথি ডাক্তার দেখাইছে, যেটা হয়, মেডিসিনের ডাক্তারের কাছে গেছে, সাইকিয়াট্রিস্টের কাছে গেছে, তারপরে কাউন্সিলিং করাইছে। এরকম বেশ কয়েক জায়গায় যাওয়ার পরে কোনোভাবে কোনো পরিবর্তন হয়নি। ওই বাচ্চাকে নিয়ে এসে সামনে বসাই দিয়েছে। তো আমি জিজ্ঞাসা করলাম যে তোমার কি কি প্রবলেম হচ্ছে বাবা? তো সে কথাই বলতেছে না, চুপ করে আছে। তো বেসিক্যালি চুপ করে থাকে মানে ওপেন হয় ডেলিতে, লাজুকতা, টিমিডিটি। তো তার মধ্যে টিমিডিটি তো পেয়ে গেলাম। তো তার বাবা বলছে যে তুমি তো অনেক বড় হয়েছে, তোমার সমস্যাগুলো ডাক্তারকে বলো। হ্যাঁ, তাহলে তো সে ভালো ওষুধ দিতে পারবে। তো সে বাবা বলার পরে বাবার দিকে একদম তাকায় আছে, হা করে ভাবলে এক পলকে তাকায় আছে। তো তারপরে বাবা বলছে যে ডাক্তার সাহেব, স্কুলে যখন প্রথম ভর্তি করাইছিলাম তখন থেকে সে পড়াশোনায় ঠিকঠাক করতো, স্কুলে খুব ভালো রেজাল্ট করতো, প্রত্যেকটা সাবজেক্টে হাইস্ট নাম্বার পেত। এমনকি ক্লাস 8 পর্যন্ত সে বিজ্ঞান এবং পাটিগণিতে গণিতে সর্বোচ্চ নম্বর পেয়েছে। বিজ্ঞানের প্রতি খুবই ঝোঁক, সবসময় টুকটাক কাজ, সাইন্টিফিক বিষয় যন্ত্রপাতি এগুলা নিয়ে কাজ করে। প্রত্যেকটা বিজ্ঞান মেলায় সে অংশগ্রহণ করবে এবং তার অনেকগুলা ক্রিয়েটিভ প্রজেক্ট সে প্রদর্শন করেছে, ডিসপ্লে দিয়েছে, প্রাইজও পেয়েছে। সে খুব সবসময় খুব অ্যাক্টিভ বাচ্চা। শিক্ষকরা বলতো যে অন্য বাচ্চাদের থেকে এই বাচ্চা অনেক বেশি ফাস্ট। যে কোনো হোমওয়ার্ক, যে কোনো টাস্ক, যে কোনো ক্লাসে বসে লিখতে দেওয়া, সে সবার থেকে ফার্স্ট, সবার আগে, অন্যরা কেউ তার সাথে পারতো না। তো যেহেতু একটু মফস্বল এলাকার, তো গার্জেন ভাবলো যে এত ভালো পারফর্ম করতেছে, তাহলে শহরের স্কুলে, ভালো স্কুলে যদি দিই, নাইন নাইনে দিই, তাহলে 2 বছর স্কুল করার পরে আহ, মানে ভালো জায়গায় ভালো পরিবেশে গেলে সে অনেক ভালো করবে। এটা কিন্তু একটা ভুল ধারণা। আমরা সরি, আমরা ল্যাকেসিস, ক্যালকিরিয়া ফস, হ্যাঁ, এই ক্ষেত্রগুলোতে কি দেখেছিলাম যে এই বাচ্চাদের এলিমেন্ট গুলো তৈরি হয় নতুন কোনো জায়গায়, যে তো এইরকম জায়গায় এক্সপেরিমেন্ট করা উচিত না। হ্যাঁ, আপনি যদি বাচ্চাকে ভালো জায়গায় দিতে চান, ক্লাস 6-এ দেন, 7-এ দেন, কিন্তু একদম 9-10-এ নিয়ে যে দেওয়া, এই বিষয়গুলো হচ্ছে খুব রিস্কি হয়ে যায়। সে কিভাবে ওখানে অ্যাকুমুলেট করবে, অ্যাডজাস্ট করতে পারবে, এই বিষয়গুলো আসে। তো যাক, নতুন স্কুলে আসার পরে প্রথম দিকে সে বেশ ভালো করছিল। তো কিছুদিন যেতে যেতে তার পারফরমেন্স লেভেলটা কমে যেতে লাগলো। ক্লাস 9 থেকে 10-এ যখন উঠলো তখন সে এক সাবজেক্টে ফেল করলো। তো এরপর থেকে যেন তার পড়ালেখার কোনো আগ্রহ নাই। সামনের বছর এসএসসি পরীক্ষা, এখন তো সে পড়ালেখা নিয়ে বসছেই না, কিছু করতে পারতেছে না, হোমওয়ার্ক ঠিক মতো করতে পারতেছে না। মা সারাদিন খেলে ঠেলে হোমওয়ার্ক করায়, যতটুকু খেলে ততটুকু করে, তারপরে নাই। ফিজিক্যালি অ্যাক্টিভ, খাওয়া দাওয়া কোনো জিনিসে তার কোনো সমস্যা নাই, কিন্তু বাইরে যাওয়া, বাইরে যেতে চাবে না, পড়ালেখা করা, বই নিয়ে বসা, সেটা তো কোনো আগ্রহ নেই। আর কোনো বন্ধু বান্ধব তার নাই, কোনো যোগাযোগও তার নাই। হ্যাঁ, অনেকটা থুজাও কিন্তু এরকম বন্ধু বান্ধব ছাড়া চলে আসে, সাইকোটিকে চলে গেছে। তার আর লোক সঙ্গ ভালো লাগবে না, একটা আবদ্ধের মধ্যে থাকবে, একটা কাভার্ড জায়গার মধ্যে থাকবে। তো ছেলেটাকে বললাম যে বাবা তোমার সমস্যাগুলো একটু খুলে বলো। এবার সে আর কোনো কথা বলে না, চুপ করে তাকায় আছে, কোনো উত্তর দিল না। এবার তার বাবা আবার তাকে ধমক দেবো, লাই, ডাক্তার জানতে চাচ্ছে তোমার সমস্যা কি, বলো, উত্তর দিতে পারছো না। এটা তো সে কোনো, মানে তার কানে ঢুকলোই না, এমন একটা ভাব। অপলক দৃষ্টিতে সে চেয়ে থাকলো। এবার বাবা আবার তাকে পুষে, বলো, তাড়াতাড়ি বলো কি হয়েছে। কোনো কাজই হলো না, এইভাবে হলোই না। দেখলাম যে এই ছেলে গোয়ার, এ ইয়ে করবে না। হেড স্ট্রং আমাদের একটা রুব্রিক্স আছে, অবস্টিনেট হেড স্ট্রং, অনেক বড় রুব্রিক্স। তো যাক, তো আমি ভাবলাম যে আমাকে কিছু করতে হবে। তো তাকে ফুসলাতে শুরু করলাম, কিছু টেকনিক থাকে ওপেন আপ করা। তো এই টেকনিক আপনারা প্র্যাকটিস করতে করতে, নিজে চিন্তা করতে করতে শিখে যাবেন। বললাম দেখো বাবা, তোমার বাবা তো তোমাদের ভালোই চাই, তোমার ভালোই চাই, তোমার জন্য নিয়ে আসছে। তো তুমি
তোমার কি সমস্যা হচ্ছে কেউ যদি খুলে না বলো, তাহলে তো আমি ভালো ওষুধ দিতে পারবো না। আমার কাছে এমন ওষুধ আছে যে তুমি এই যে তোমার কনফিডেন্স লেভেল একদমই নাই, এটা একদম ঠিক হয়ে যাবে, তুমি আগের মতো হয়ে যাবে, সবকিছু মানে ফুল কনসেন্ট্রেশন দিয়ে তুমি পড়ালেখা করতে পারবা, যা পড়বা দেখবা যে একবার পড়লেও মনে হয়ে যাবে। শোনেন, রুগীর সাথে যখন কথা বলবেন না, আপনার মধ্যে কনফিডেন্স দেখাবেন, খুব ওভার না, একটা কনফিডেন্স চট করে ভালো হয়ে যাবে। মানে আপনি যদি ভালো হতে পারে নাও পারে, আপনি যদি ডাল হয়ে যান তাহলে রুগী ভালো হবে না। রুগী যে আপনাকে কনফিডেন্স দেয়, ঠিক হয়ে যাবে, ওগুলো কোনো টেনশন করেন না। ভালো ভালো কথাগুলো, এটাও কিন্তু কাউন্সিলিং এর একটা পার্ট, আপনি করবেন। তো তাকে জিজ্ঞাসা করলাম, ঠিক করে বলতো বাবা, মানে কি হয়েছে তোমার, পড়ালেখায় তো তুমি ভালো ছিলা, নতুন স্কুলে ভর্তি হওয়ার পরে তোমার কি এমন হলো যে তুমি একদম নিস্তেজ হয়ে গেলে? এবার ছেলেটা তাকায় আছে, দিয়ে কিছুক্ষণ পরে উত্তর দিল, নতুন স্কুল আমি মোটেই পছন্দ করি না, এখানে ভালো কিছু নাই, না আছে ভালো বন্ধু, না আছে শিক্ষক, কেউ নাই, ভালো কেউ নাই। কি হয়েছে বাবা তোমার এরকম, কেন এরকম বলছো? বলে যে আমি আমার ক্লাসে এসে খুব অ্যাক্টিভ থাকতাম, হোমওয়ার্ক ঠিক মতন করতাম, অন্য কাজগুলা ঠিক মতো করতাম, স্কুলের যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস থাকে, স্কুল পরিষ্কার করা, তারপর খেলাধুলা, সবকিছু আমি ঠিকঠাক করতাম। তো আগের স্কুলে সায়েন্স ক্লাবে আমি অনেকগুলো প্রজেক্ট করেছিলাম। তো নতুন স্কুলে আসার পরে আমি টিচারদেরকে বললাম যে বিজ্ঞান মেলায় এবার আমি অংশগ্রহণ করতে চাই, আমার এরকম এরকম এর আগে করেছি, এই প্রাইজ গুলো পেয়েছি, এরকম আমার একটা প্রজেক্ট আছে, তো এবার আমি স্কুলের হয়ে এটা অংশগ্রহণ করতে চাই। তো আমি অনেক উৎসাহ উদ্দীপনা নিয়ে পুরো মানে বাই হার্ট আমি প্রজেক্টের কাজ শুরু করলাম। তো আহ, এভাবেই আমি সাধারণত কাজ করি। ক্লাস টিচার বললো যে তুমি একাই তো এইভাবে হবে না, তুমি একটা গ্রুপ করে দিলাম, এই গ্রুপ নিয়ে তুমি প্রজেক্টটা করো। কিন্তু সমস্যা হলো, আমার এই বন্ধুরা ক্লাসমেট গুলা এরা হলো খুবই স্লো। আমি তো একটা কর্ম পরিকল্পনা দিলাম যে এইভাবে এইভাবে করো, তোমরা এই পোর্শনে কাজ করো, আমি এই পোর্শনে কাজ করি। এবার তারা আহ, যে কাজ দিই তারা কাজ আর শেষ করতে পারে না। আবার আমি তাদেরকে হেল্প করতে যাই যে বাবা এই ভাই মানে বন্ধু তোমরা এইভাবে কাজ করো, ওরা তাদের অংশে আমাকে ঢুকতেও দিতে চায় না, কাজও করতে চায় না, আমি একটু করে দিব সেটাও তারা পছন্দ করে না। তা আমি এভাবে থাকতে থাকতে খুব অধৈর্য হয়ে যাই, এবং আমি জোর করেই তাদের কাজগুলো, তাদের ভাগের কাজগুলো করে দিতে থাকি, তাদেরকে সহযোগিতা করতে থাকি। কিন্তু এরকম করতে যায় তারা আমার সাথে দুর্ব্যবহার শুরু করে এবং টিচারের কাছে যায় নালিশ করে, কমপ্লেন করে। টিচারও আমার উদ্দেশ্য বুঝতে পারেনি, আমাকে ডেকে তো খুব কড়া ভাবে শাসালো। হ্যাঁ, যে এমন এমন কথা শোনালো, এটা আমার মোটেই ভালো লাগেনি। যদিও আমি প্রথম দিকে কোনো প্রকার রিয়াকশন করিনি, কিন্তু তারা বারবার আমার কাজের এত তাড়াতাড়ি করতে হবে কেন, হ্যাঁ এরকম বলতো। এবং আমার এই প্ল্যানিং নিয়ে ছোটখাটো ভুল, তুচ্ছ তাচ্ছিল্য, মানে তুচ্ছ বিষয় নিয়ে তুচ্ছ তুচ্ছ তাচ্ছিল্য করতো, আমার অহেতুক আমার দোষ ত্রুটি খুঁজে বের করার চেষ্টা করতো। এখান থেকে প্যাথোলজি শুরু, এবং সুযোগ পেলে আমাকে খোঁচাতো। তো এতে আমি বিচলিত হয়ে পড়ি, আমার মানে ফ্রাস্ট্রেটেড হয়ে যাই। আমার বাবা মা মাকে আমি স্কুলের ঘটনাগুলো বলি, কিন্তু তাদেরকে আবার স্কুলের টিচার ডাকে, টিচার এসে তাদেরকে কিছু কথা বলে, তারা আবার সেটাকে বিশ্বাস করে, এবং আমার সায়েন্সের প্রজেক্ট ও ক্লাসের যে আমি অ্যাক্টিভিটিস গুলো সেগুলাকে আমাকে ধীরে ধীরে করতে বলে। এরপরে আমার স্কুলের হেড টিচার আমাকে ডেকে বলে যে তুমি তোমার অন্য সহপাঠীদের সাথে আচরণ ঠিক করো, নাহলে তোমাকে স্কুল থেকে টিসি দিতে হবে। তো এখন আমাকে অন্য স্লো স্টুডেন্টদের মতন করে কাজ করতে আমাকে সম্পূর্ণভাবে বাধ্য করা হচ্ছে। আমার কাছে মনে হচ্ছে আমার স্বাধীনতা যেন সম্পূর্ণ হারায় ফেলেছি। এটা আমার অনেক কষ্ট দিয়েছে, দেখেন বেলেডোনার মতন চলে আসলো, তাই না? স্বাধীনতা হারাই ফেলতেছি। তো আমি সবার কাছ থেকে ধীরে ধীরে দূরে সরে যেতে থাকি, আমি তাদের কোনো প্রকার রিয়াকশন দেখাই না, আমি স্লো কাজ করি। স্কুলের পড়াশোনা এবং কাজকর্ম আমি শতভাগ আমার নিজেকে, আমার যেটা 100% আমি দিতে পারতেছি না, এভাবে থাকতে থাকতে দিন দিন আমার কনফিডেন্স লেভেলটা কমে যেতে থাকে। তো যদিও আমার মনের মধ্যে এই প্রজেক্ট নিয়ে, বিজ্ঞান প্রজেক্ট নিয়ে অনেক প্ল্যান ছিল, কিন্তু আমি এখন কনফিউজড, এদের সাথে থাকতে গেলে আমি এই কাজ শেষ করতে পারবো না। তো তার বাবা বলছে যে আহ,
এর পরে থেকেই তার পড়ালেখার আগ্রহ কমে গেছে। সে এতটাই নিস্তেজ হয়ে পড়ছে যে কথা বলতে বলতেই ভুলে যায়। ছোটখাটো অঙ্ক দিলে আর সে ক্যালকুলেশন করতে পারে না। হ্যাঁ, আমরা যখন তাকে মুখস্থ করতে বা পড়তে চাপ দিই তখন সে খুব রেগে যায়, হিংস্র হয়ে ওঠে, ওয়াইল্ডনেস আমরা কিন্তু পাই এর মধ্যে, মেডোরিনামের মধ্যে খুব ওয়াইল্ড হয়ে যায়। কেউ যদি তার অক্ষমতা, তুমি এটা পারো না, এটা হচ্ছে না তোমার দ্বারা, এই কথাগুলা বলে, তাহলে সে খুব ইমোশনাল হয়ে পড়ে, খুব আবেগপ্রবণ হয়ে পড়ে। আপনি যদি তাকে বোঝানোর চেষ্টা করেন, আপনি যদি তাকে কনসোলেশন করার চেষ্টা করেন, তাহলে সে সম্পূর্ণ ভেঙে পড়ে। তো এখন তার সাথে কথা বলা যায় না, সে স্কুলে যায় কিন্তু কোনো অ্যাক্টিভিটিতে অংশগ্রহণ করে না। টার্মিনাল পরীক্ষায় লাস্ট যে ফার্স্ট টার্মিনাল, মানে ক্লাস 10 এর ফার্স্ট টার্মিনাল পরীক্ষায় সে খুব কম নাম্বার পেয়েছে। সে শুধু ঘরের ভিতরে বসে থাকে, অন্য মানুষের সাথে কথা বলার মতন তার কোনো আগ্রহ নেই, কোনো আত্মবিশ্বাস, কোনো কনফিডেন্স নাই। ঠিক আছে, এই কেসটা আমি দিয়ে দিয়েছিলাম। আপনারা অনেকেই লিখেছেন, অনেকে খুব সুন্দর হয়েছে, অনেকে অনেক ভালো লিখেছেন, অনেকে খুব ভালো ব্যাখ্যা দিয়েছেন। সবার নাম তো আমি ওইভাবে নিতে তো পারছি না, অনেকেই অংশগ্রহণ করেছেন। আক্তার ভাই বেশ ভালো লিখেছেন, সুন্দর লিখেছেন, আরো অনেকেই করেছেন, আমি নাম নিলাম না, সবারই ভালো হয়েছে। আমার অ্যানালাইসিসটা বলতেছি। এখানে অনেকগুলো রুব্রিক্স আনা যায়, কথায় কথায় অনেকগুলো রুব্রিক্স আনা যায়, একদম লিস্ট, আমি একটা লিস্টও করে রেখেছিলাম কোথায় যেন। অনেকগুলা লিস্টটা কোথায় আমি খুঁজে পেলে দিয়ে দিব, ওখানে আমি লাইন বাই লাইন বাহির করার চেষ্টা করছিলাম একটু। আচ্ছা যাক, আমার মতন করে করি, পরে দেখুন। ওই অনেকগুলো রুব্রিক শেখা যায়, যে জার্নি গুলো পড়লাম ওরকম জার্নি এইটুক ছেলের ঘর কাহিনীর মধ্যেই আছে, যদি আপনার রুব্রিক্স নিয়ে চিন্তা করেন। তো বেসিক্যালি ছেলেটা কি, কেমন ছেলে, অসুস্থ হওয়ার আগে কেমন ছিল। একজন লিখেছেন দুইটা ফেজ, খুবই সুন্দর লিখেছেন। অসুস্থ হওয়ার আগে কি, সে খুব হাই স্পিরিটেড ছিল না, খুব পরিশ্রমী ছেলে, খুবই বুদ্ধিমান, ইন্টেলেকচুয়াল, ইন্ডাস্ট্রিয়াস, তাই না? যে কোনো কাজ সে দ্রুততার সাথে সম্পাদন করতে পারো, স্পিডে কাজ করতো। ক্লাসরুমে যে অ্যানালাইসিস গুলো দেওয়া হতো, যে হোমওয়ার্ক গুলো দেওয়া হতো, যে টিচাররা লিখতে দিত, প্রশ্ন দেওয়া হতো, সেটা সবার আগে সে ফার্স্ট, সবার আগে সে দিয়ে দিত। এবং তার মাথায় যে আইডিয়া আসতো, যে চিন্তা আসতো, সেটা সে সম্পূর্ণ নিষ্ঠার সাথে, একদম ডেডিকেশন নিয়ে সে কাজ করতো, তাই না? সব সময় শিখতে এবং তার আইডিয়া শেয়ার করতে সে এক্সাইটেড। কিন্তু তার সমস্যা ছিল যে সে খুব, যখন এক্সাইটমেন্টে থাকতো, তখন ধীরে ধীরে তার এনার্জি এবং স্পিডটা শেষ হয়ে যেত। ঠিক আছে, সে অন্যের তুলনায় ধীর গতিতে কাজ করছে, এটা পরবর্তী স্টেটে আমরা দেখলাম। কিন্তু প্রথম স্টেটে আমরা কি দেখলাম? এনার্জি, স্পিড, এক্সাইটমেন্ট। এবং দেখেন, সে পরের স্কুলে এসে স্লো বাচ্চাদের সাথে কিন্তু তার কোয়ালিটির কোনো কম্প্রোমাইজিং সে কিন্তু করেনি, কোনো আপোষ কিন্তু করেনি। তারা স্লো, আমাকেও যে স্লো ডাউন হয়ে যেতে হবে, আমরা করি না? ধরেন যে আমরা যখন পায়ে পা মিলায় হাঁটি, তখন কি করি? আমি অনেক জোরে হাঁটি, কিন্তু আমি যখন আমার ওয়াইফকে না হাঁটবো, তখন তার সাথে পায়ে পা মিলায় হাঁটতে হবে, তাই না? তো সে তো স্লো হাঁটবে, এটা আমার টেন্ডেন্সি। কিন্তু সে কিন্তু এটা করতে পারেনি, সে তার স্পিডেই চলার চেষ্টা করেছে। তার মানে কি, সে তার সাথে কম্প্রোমাইজ করেনি, তার অন্য বন্ধুদের সাথে, তার টিচারদের সাথে কিন্তু কম্প্রোমাইজ করেনি। তার প্রয়োজনে যে কাজগুলো আছে সে দ্রুত গতিতে সম্পন্ন করেছে। এবং অন্যরা যে স্পিডে কাজ করছে, বা দেখা যাচ্ছে অন্যরা, কথার কথা, সে তো বলছে স্লো কাজ করে, কিন্তু বাচ্চারা, সব বাচ্চা তো ওরকম স্লো হবে না। তার মতন হয়তো না হলেও তো তার কাছাকাছি লেভেলের তো স্পিড আপ কোনো বাচ্চা থাকবে। সে সেগুলো নিয়েও সন্তুষ্ট না। অন্যরা যতই দ্রুত কাজ করুক না কেন, সে তাতে সন্তুষ্ট হতো না। তো ধরেন তার গ্রুপের মধ্যে 5 জন মেম্বার ছিল, তার সায়েন্স টিমের মধ্যে, প্রজেক্ট টিমের মধ্যে। এখন
সে হলো একরকম, 4 জন হলো একই রকম। তাহলে সংখ্যাগরিষ্ঠদের মতামত অনুযায়ী যখন সে কাজ করবে না, তখন সেই জায়গায় কি হবে, একটা দ্বন্দ্ব হতে বাধ্য, তাই না? এটা সব ক্ষেত্রেই প্রযোজ্য। মেজরিটির যদি আপনি মতামত নিয়ে না কাজ করেন, তাহলে সেখানে কনফ্লিক্ট মাস্ট, সেখানে সমালোচনা তৈরি হবেই। তো মেডরি নামের ক্ষেত্রগুলাতে এরকম কিন্তু হয়। মেডরি নামে গত দিনও বলতেছিলাম, মেডরি নাম অনেক কাজ করতে পারে, আপনি যদি 10 জনের কাজ চাপাই দেন সে করে ফেলবে। তো যখন যত কাজ করবে তার মধ্যে তত ইগো বাড়তে থাকবে, আমি করেছি আমিত্ব তার মধ্যে বাড়তে থাকবে, এবং এই আমিত্ব যত বাড়বে সে সে ততই মাইল্ড আর হতে পারবে না, সে এল্ডিং মাথা নত করতে পারবে না। যার মধ্যে যত ইগো, সে কি মাথা নত করতে পারে? পারে না। সে কি মাইল্ড থাকতে পারে? পারে না। কিন্তু মেডোরিনাম তো কাজ করছে, কাজ করতে করতে তার মধ্যে এই ইগোটিজম তৈরি হয়ে যাচ্ছে। এবার প্রবলেমটা দেখেন শুরু হলো কোথায়। কেউ যদি মেডোরিনামের কর্মকাণ্ড নিয়ে ছোটখাটো কোনো প্রকার সমালোচনা করে, ছোট্ট কোনো প্রকার যদি পিঞ্চিং করে, তাহলে সে বিরক্ত হয়ে পড়বে, তাহলে সে বিচলিত হয়ে পড়বে, তাহলে সে ফ্রাস্ট্রেটেড হয়ে পড়বে। তখন তার অ্যাডাপ্টেশনটা কি হয়, তখন সে কি করে, তখন সে কিন্তু মেরে দিবে কেটে দিবে তা না, ম্যাক্সিমাম ক্ষেত্রগুলোতে হয়ে যায় সে টিমিড হয়ে পড়ে। টিমিড হয়ে যাওয়া মানে কি, সে তখন ওপেন হয় না। ওই যে সাইকোটিকের পেশেন্ট, তো সাইকোটিক মানে কি, আমরা সাইকোটিকের পুরোনো ধারণা আমাদের কি ছিল, ঢেকে রাখে, রাগ ঢাক করে। আমরা প্রথম দিকে মনে করতাম বোরখা পরে থাকে, একদম বোরখায় হাতে হ্যান্ড গ্লোভস, একদম চোখে পুরা চটি ফেলে রাখতেছে। আমরা এরকম প্রথম দিকে মনে করতাম সাইকোটিক। আমার বাল্যকাল, বাল্যকাল বলতে হোমিওপ্যাথির বাল্যকাল, হোমিওপ্যাথির চাইল্ডহুড লেভেলের কথা বলতেছি। তখন আমরা মায়াজমকে এইভাবে বুঝতাম। তো এরাও ওই ইয়ে করে না, সিফিলিনাম কিন্তু মেরে দিত, এরকম করে না। এরা তখন একটা আবদ্ধ হয়ে নিজেকে ক্লোজ করে নেয়, মানে সে টিমিডিটির মধ্যে চলে যায়। যারা তার বিরুদ্ধে সমালোচনা করছে তাদের বিরুদ্ধে সে ই করে না, বিরুদ্ধাচারণ করে না। তার ইগো এবং টিমিডিটির কারণে সে প্রকাশ করে না, আবার ভিতরে ভিতরে হজমও করতে পারছে না। এবং যা ঘটতেছে এই সম্পূর্ণ বিষয়ের জন্য সে নিজেকে রিপ্রোচ করছে, নিজেকে তিরস্কার করছে, নিজেকে দায়ী করছে। সে মনে করে যে আমি রেস্ট্রিকশনের মধ্যে আছি, এবং তার ইচ্ছা এবং স্পিড অনুযায়ী আমার কর্মকাণ্ড আমি সম্পাদন করতে পারতেছি না, এরকমটা তৈরি হয়েছে। আপনারা পেশেন্টের কাছে গল্প শুনবেন, এই যে জিস্ট কথাটা বললাম, পুরা দেখতে পাবেন কোন পেশেন্টের মধ্যে এই জিস্ট জিনিস ঢুকে আছে। সে অনেক বেশি করতেছিল, তার স্পিডের সাথে কারো স্পিড ম্যাচ আপ হচ্ছে না, করতেছিল, কিন্তু তার মনের মধ্যে, প্রাণের মধ্যে, হার্টের মধ্যে ইগো তৈরি হচ্ছিল। ইগো তৈরি হওয়ার কারণে সে কারো কাছে ইল্ডিং করতে পারতেছে না। কিন্তু কয়জন আর তাকে মেনে নেবে? কেউ যখন খোঁচাখুচি করতেছে, কেউ যখন সমালোচনা করতেছে, তখন সে বিচলিত হয়ে পড়তেছে, তখন সে বিরক্ত হয়ে পড়তেছে। কিন্তু বিরক্ত হয়ে যে একটা লাগাই দেবে, বাস্ট আউট হবে, সেটা সে করতেছে না। সে টিমিডের মধ্যে চলে যাচ্ছে, সমালোচনার বিরুদ্ধে কথা বলতেছে না। একদিকে ইগো, আরেকদিকে টিমিডিটি, সে নিজে প্রকাশ করতে পারতেছে না, আবার হজম করতে পারতেছে না। এবং ভিতরে ভিতরে সে তখন নিজেকে দোষারোপ করতেছে, তিরস্কার করতেছে, রিপ্রোচ করছে। তার মনে হচ্ছে যে আমাকে তো এক জায়গায় বাইরে ফেলা হয়েছে। এই বাচ্চাটা মনে করতেছিল যে এদিকে বাপ মা, তাদের বললাম তারাও কিছু করলো না, টিচারও কিছু করলো না, আর এদিকে তো আমার বন্ধুরা, সহপাঠীরা আছে। ঠিক আছে? তো এই রেস্ট্রিকশন তার মনের মধ্যে চরম নিস্তেজতার দিকে নিয়ে যায়, চরম নিস্তেজতা, ডালনেস তৈরি করে ফেলে। এই কারণে কিন্তু এই পেশেন্টটা এক্সট্রিম লেভেলে আসছিল বলেই এই পেশেন্টটাকে আমরা দেখতে পেলাম, বাবা যখন কথা বলে, আমি যখন কথা বলি, তখন বেড়াইটা কার্বোর মতন মনে হবে। এক্সট্রিম লেসের বেড়াইটা কার্বো, তাহলে আমরা মেরোরিনাম পেয়ে গেলাম। মেরোরিনাম প্রত্যেকটা ইয়ারই এক্সট্রিম আছে, শেড আছে, যদি পড়ানো যায় তাহলে এভাবে পড়ানো যাবে। এবং তখন হয় কি, এই ডালনেসের কারণে সে ভোলা শুরু করে যায়, ওয়ার্ড ভুলে যায়, নিজের নাম পর্যন্ত ভুলে যায়, বন্ধুর নাম মনে থাকে না। বন্ধুর নাম তো মনে থাকবেই না, কারণ বন্ধু তাকে খোঁচা মেরেছে, কি করে মনে থাকে? স্মরণ শক্তি তার হারিয়ে যায়, এবং সরি, ধীরে ধীরে মানসিক দুর্বলতার পর্যায়ে চলে যায়। ঠিক আছে? তো আমরা এই ফিলিংসটা বুঝলাম, এই ফিলিংস ধরে আমরা মেডিনিনাম দিলাম, রুব্রিক্স এক গাদা বাহির করে রেখেছিলাম। হ্যাঁ, মানে কিছু রুব্রিক্স আছে একদম ভিতরে ঢুকে যাওয়া রুব্রিক্স, কিছু রুব্রিক্স আছে একদম
সুপারফিশিয়াল ইয়েতে আমি ইয়েতে দিয়ে দিব নি, এই কি বলে আমাদের ক্লাসরুমে দিয়ে দিব। ঠিক আছে, আপনারা ফিলিংসটা বুঝতে পারছেন তো কেসটার? আপনারা যারা যারা এখানে লিখেছেন অনেকেই অনেক ভালো, খুব সুন্দর ইয়ে দিয়েছেন, কিন্তু এখানে প্রত্যেকটা লাইন বাই লাইন একটা করে রুব্রিক্স নেওয়া যায়। ঠিক আছে, ফাস্টিডিয়াস নেওয়া যায়, মাইন্ড, তারপরে ডিসপেয়ার, ক্রিটিসিজম ফ্রম দ্য স্মলেস্ট, টিমিডিটি, পাবলিক অ্যাফেয়ার ইন টক, আমার সামনে এসে সে কথা বলতে পারতেছিল না, টিমিডিটি, পাবলিক অ্যাফেয়ার ইন টক টু, এটা নেওয়া যায়। হ্যাঁ, তারপরে ওই যে ইন্ডাস্ট্রিয়াস মিনিয়া ফর ওয়ার্ক, না এরকম অনেক অনেক আইডিয়া অ্যাবান্ডেন্ট, আরো এক্সাইটমেন্ট, এগুলা নিয়ে অনেকগুলো রুব্রিক্স নেওয়া যায়, রুব্রিক্স মেলা নেওয়া যায়, কিন্তু আপনারা থিমটা বুঝেন। এই এরকম থিম পেলে আপনারা মেডোরিনামের কথা চিন্তা করবেন। ঠিক আছে, তো এই হলো বিষয়। আর কি নিয়ে আলোচনা করা যায়? ক্লাস তো মোটামুটি মেডোরিনামের শেষ। স্যার কেসটার ফলো আপটা বলেন আর পোটেন্সিটা একটু। আচ্ছা, কেসটা আমি দিয়েছিলাম, ইয়েকে দেওয়া হয়েছিল 1M, বাচ্চাটাকে দেওয়া হয়েছিল 1M। ঠিক আছে, আমি আরো বেশি দিতে পারতাম, কিন্তু 1M দিলাম। ফিজিক্যাল কিছু বিষয় ছিল যেগুলো আমি কেসের মধ্যে দিইনি, এই কারণে আমার কাছে ইয়ে ছিল। এবং মজার ব্যাপার হচ্ছে, যদিও গোল্ডেন এ প্লাস সবাই পায়, কিন্তু সে অনেক ভালো করেছিল। ঠিক আছে, এবং মোটামুটি মোটামুটি উইদিন 1 or 2 মান্থস সে একদম মানে তার এই যে অ্যাটিটিউডটা, ডালনেস তো নাই, পরের ফলোআপে ডালনেস ছিলই না, কিন্তু তার পরবর্তীতে সে পড়ালেখায় মনোযোগ এবং এগুলো, এবং ওই যে চিন্তা ভাবনা যে সবাইকে নিয়ে এই করতে হবে, আমাকে এই করতে হবে, ওই জিনিসগুলো মাথা থেকে গেছিল। হ্যাঁ, ওটা কিন্তু এক ধরনের টেমারিটি কিক। ক্লাস 9 বা 10 এর বাচ্চা, সে চাচ্ছে যে আমি আমার পড়ালেখা বাদ, আমি এখন বিজ্ঞান মেলায় এরকম প্রজেক্ট করব। এটা খুব দূর দিয়ে কিন্তু টেমারিটি কিকও নেওয়া যায়, আমাদের টেমারিটি কিকস ওই দিকে কিন্তু নেওয়া যায়। ঠিক আছে, আচ্ছা আপনারা কি আজকে একটু বলি, সেটা হলো যে এই রুব্রিক্সটা কি বুঝতে পারলেন? প্রেইং, ভমিটিং কনস্ট্যান্টলি ডিউরিং, কি বললাম, ডিউরিং, প্রেইং ইভেন উইথ দা, ভমিটিং ডিউরিং ইভেন উইথ দা, এই রুব্রিক্সটার একটা রুব্রিক্স আছে, মানে ক্রস, এই রুব্রিক্সটা সম্ভবত কমপ্লিট রেপার্টিতে আছে। প্রেইং, ভমিটিং কনস্ট্যান্টলি, প্রেইং ইভেন উইথ দা, এটার এটার একটা রুব্রিক্স আছে, মানে একই রুব্রিক্স আরেক ভাষায় লেখা আছে, এটা লিখে নেন। প্রেইং, ভমিটিং কনস্ট্যান্টলি ডিউরিং প্যারামক্সিজম অফ, একই রুব্রিক্স। এটা কি বুঝতে পারছেন কোন ক্ষেত্রগুলোতে? আমি তো পড়েই গেলাম, কেউ বলেন, কে বুঝতে পারছেন? বুঝতে পেরেছেন? পারেননি কেউ? বাড়ি ভাই? জি, আমি একটু বলি। হ্যাঁ, মানে এরকম ভমিটিং কিন্তু আমরা বুঝলাম যে সে তার রুচির বাইরে বা ইচ্ছার বিরুদ্ধে সে সেটা গ্রহণ করে, হুম, এবং তার ক্যাপাসিটির বাইরে, ক্যাপাসিটিতে নেয়, তারপরেও তাকে দেওয়া হচ্ছে, সে সেটা রিসিভ করতে পারছে না। হুম, যেমন ধরেন কাউকে যদি পুলিশ যদি ধরে পিটানো শুরু করে, হুম, পিটাইতেছে পিটাইতেছে পিটাইতেছে, সে পিটানো সহ্য করতে পারছে না, সে কোনোভাবে রিসিভ করতে পারছে না, সে হুম, তখন হাত জোর করে পিটাচ্ছে, তারপরেও সে হাত জোর করে তার কাছে মাপ চাইতেছে, আমাদের মাফ করেন, আমাদের মাফ করেন, মাফ করেন, সে বলতেই আছে। হুম। এটাই হলো, এটা আমার কাছে মনে হয় এই ফিলিংসটা হতে পারে এখানে। এই ফিলিংস এর মধ্যে পড়ে। আপনারা কি আমাকে 15-20 মিনিট অ্যালাউ করবেন? জি হ্যাঁ, সময় আছে তো। না, সময় নাই, কিন্তু অনেকে আবার বলে দিবেন যে আবার এত কেন। তো একটু করে, যেহেতু আমি আর মেডোরিনামের এই মাসে ক্লাস নেব না, পরবর্তীতে এটা এটা দিয়ে এত এত কেস সলভ করা যায় আপনি চিন্তাই করতে পারবেন না। আমি এই কারণে আসলে লোভ সামলাতে পারতেছি না, মানে বলার লোভ। আপনারা যদি নিতে চান আমি দিতে পারি। জি বলেন, যদি দেখেন, দরকার এই আছে না। এই রুব্রিক্সটা বেসিক্যালি, মানে আমি যে পরে যেটা লিখলাম, প্রেইং, ভমিটিং কনস্ট্যান্টলি ডিউরিং প্যারামক্সিজম অফ, হ্যাঁ, এই রুব্রিক্সটা বানাইছে হচ্ছে নারের রেপার্টরিতে আছে, বুঝছেন? নারের রেপার্টরি থেকে এই কমপ্লিট আবার ওটাকে বানাইছে যে প্রেইং, ভমিটিং কনস্ট্যান্টলি, প্রেইং ইভেন উইথ দা, এটা করে দিয়েছে।
তো দেখেন নারের যদি আপনি ম্যাট্রিমিডিয়া পড়েন বা নারের পড়েন, তাহলে আপনি এইটা এই রুব্রিক্সটা ভালো বুঝতে পারবেন। তো কি বোঝা যায়, অত পড়া সম্ভব না, আমি একটু বুঝাই। ইয়েতেও আছে, আবার ক্লার্কের ডিকশনারিতেও আছে, এবং ক্লার্কের ম্যাথমেটিকাতেও কিন্তু ক্লার্কের ম্যাথমেটিকা আবার লেখা আছে এরকম, ভমিটিং ডিউরিং প্যারামক্সিজম ওয়াজ কনস্ট্যান্টলি প্রেইং। এটা হলো ক্লার্কের ডিকশনারিতে আছে। তাহলে কি প্রেইং অথবা প্রে যেটাই হোক, তো প্রেটা কি, প্রে মানেটা কি, প্রে এখানে আবার প্রে আর প্রার্থনা করে, আছে। বেগ মানে কি, প্রার্থনা করেছে। প্রে কি আর বেগ কি, বেগ কোনটা আর প্রে কোনটা? জটিল না করি, প্রেই করি, আমার হাতে সময় নাই। প্রে প্রে আমরা সাধারণত কি বুঝি, আমরা কিন্তু সৃষ্টিকর্তার কাছে কি বেগ করি না প্রে করি? আমি আল্লাহর কাছে প্রে করি না বেগ করি? প্রে করি, প্রে করি, হ্যাঁ। আর আমি আমার অসুখ হয়েছে, আমি স্কুলে যেতে পারিনি, আমি হেডমাস্টারের কাছে প্রে করি না বেগ করি? কনফিউশনে পড়ে গেলাম, যাক কনফিউশন পরে দূর করব। মানুষের কাছে আমরা বেক করি। তো এই কখন প্রে করি আর কখন বেগ করি, এটাও আলোচনার একটা বিষয় আসে। তো যাক, প্রেইং মানে আমরা ধরে নিলাম যে সৃষ্টিকর্তার কাছে আমি প্রার্থনা করি, আল্লাহ দাও, হ্যাঁ আল্লাহ দাও। তার মানে কি, আমরা কার কাছে প্রেইং করছি? আল্লাহর কাছে, পরমাত্মার কাছে। অথবা আমরা প্রে করতেছি আমাদের থেকে পাওয়ারফুল সত্তার কাছে, আমার থেকে পাওয়ারফুল সত্তার কাছে আমরা দুই হাত জোড়ে নম্রতার সহিত হাম্বলি আমরা রিকোয়েস্ট করতেছি। আমরা আমাদের কোনো ইচ্ছা হয়েছে, আমাদের কিছু পাইতে হবে, আমাদের কোনো রিকোয়েস্ট আছে, সেটা আমরা চাচ্ছি, বা কোনো আনপ্লিজেন্ট ঘটনা, হ্যাঁ এই যেটা আমার জন্য সুখকর নয়, সেটার জন্য আমি দোয়া করতেছি, বা ভালো কিছু আমি আল্লাহ আমাকে দুটো ছেলে দিও, আল্লাহ আমাকে দুটো মেয়ে দিও, ভালো কিছুর জন্য আমরা করতেছি। অথবা আমরা প্রে করতেছি কি আল্লাহকে ধন্যবাদ দেওয়ার জন্য, আল্লাহ তুমি আমাকে দুটো ছেলে দিয়েছো, নেককার ছেলে বানাইছো, তোমাকে অসংখ্য তোমাকে শুকরিয়া আদায় করতেছি। প্রের কতগুলা মানে আছে, তাই না? ক্ষমা প্রার্থনা করতেছি, ধন্যবাদ দিচ্ছি, আর কোনো খারাপ যাতে আল্লাহ এই সামনের রাজনৈতিক অস্থিরতা আল্লাহ আর কোনো জানমালের তুমি ক্ষতি করো না, আল্লাহ সবাইকে হেদায়েত দান করো, আনপ্লিজেন্ট ইভেন্ট যাতে না ঘটে আমি প্রার্থনা করতেছি। তাহলে প্রেয়ের কতগুলা হলো। প্রেটা বুঝলাম। ভমিটিং তো তখন বললামই, ভমিটিং এর অর্থ হলো বমি করা। তাহলে বমিটা কি? আমার পেটে, আপনার পেটে মানে আপনার স্টোমাক, পেট না বলে বলি স্টোমাকে থাকা খাবার বা পানীয় যখন আপনার মুখ দিয়ে বের হয়ে যায়, আপনি মুখ দিয়ে বের করে ফেলেন, সেটাকে আমরা ভমিটিং বলি, তাই না? তো এটাকে যদি সূক্ষ্মভাবে বুঝতে চাই, খুব ডিপ লেভেলে বুঝতে চাই, তাহলে হলো পেশেন্ট তার মনের মধ্যে রাখা, মন বা তার হার্ট বা তার স্টোমাক, তার মধ্যে লুকিয়ে রাখা কোনো ভাবনা, কোনো কথা, তথা তার ফিলিংস বা তার থটস যখন অন্যের সামনে স্পষ্টভাবে এক্সপ্রেস করে, সেটাকে ভমিটিং বলে। বুঝাতে পারলাম? মনের ভিতরে রাখা, হৃদয়ে রাখা কোনো ইনার ফিলিংস বা কোনো থট স্পষ্টভাবে এক্সপ্রেস করে ফেলে, তখন সেটাকে আমরা ভমিটিং বলতেছি। এখন মন বা হার্ট, হ্যাঁ হার্টকে ইমোশন বা ফিলিং দিয়ে একসাথে সেট করা যায়, সম্পর্কিত করা যায় বা অ্যাসোসিয়েট করা যায় ফিলিংস দিয়ে। কিরকম আমি বলি, আমরা ভমিটিং এর বিষয়টা একটু বুঝলাম। স্টোমাক কি? এখানে আমাদের রুব্রিক্স আছে না, স্টোমাক না, স্টোমাক নাই, স্টোমাক কি আগে ইয়েটাতে ছিল, কই গেল রুব্রিক্সটা? রেস্টলেসনেস, ভমিটিং এর কথা আসতে যে আমরা বললাম স্টোমাক, ভমিটিং হচ্ছে স্টোমাকে লুকানো জিনিস। তাহলে স্টোমাকটা কি? স্টোমাকটা তাহলে একটু বুঝি। স্টোমাকে কি হয়? স্টোমাক হচ্ছে আমাদের কি অর্গান? কি করে স্টোমাক?
ডাইজেস্টিভ অর্গান। ডাইজেস্ট প্রক্রিয়া, কিন্তু স্টোমাকে আগে আমার খাবারগুলোকে স্টোর করে। হ্যাঁ, স্টোর। স্টোমাক হচ্ছে আমরা যে ফুড খাচ্ছি, খাবার খাচ্ছি, যে পানীয় ড্রিঙ্কস খাচ্ছি, সেটাকে প্রথমে স্টোর করছে, এবং স্টোমাক সেখান থেকে বাইরে হতে দিবে না, সেখানে স্টোর করে রাখতেছে, তাই তো? ঠিক একইভাবে কোনো ইম্পর্টেন্ট বা কোনো আনপ্লিজেন্ট কথা, খুব ইম্পর্টেন্ট লিখে রাখেন, আমরা যখন কোনো ইম্পর্টেন্ট এবং আনপ্লিজেন্ট কথা আমাদের ভিতরে স্টোর করি, স্টোমাকে কি খাবার কি বাড়ি আসে? ভমিটিং না করলে কিন্তু খাবার ওখানেই থেকে যায়, তারপর প্রসেস হয়ে যেটা মল হয়ে বাড়িয়ে যাওয়ার সেটা বাড়িয়ে যায়, যেটা শক্তি নেওয়ার সেটা শক্তি হিসাবে আমাদের বডিতে চলে যায়। খুব সিম্পল ভাবে বুঝেন, এটাই তো হয়। কেউ যদি আমার সাথে দ্বিমত থাকেন বলে দিবেন যে স্যার আমি দ্বিমত। তো এইটা হয় কি, আপনার মধ্যে যখন কোনো ইম্পর্টেন্ট আনপ্লিজেন্ট কথা আপনি ভিতরে স্টোর করতেছেন, আপনি অন্য কারোর সাথে শেয়ার করছেন না, আমরা যেটাকে কি বলি পেটে কথা রাখা বলি না? পেটে কথা এই ওয়ার্ডটা শুনেছেন? ওর পেটে কথা থাকে না, বলি না পেটে কথা বা পেটে কি করে থাকে? আমরা বলি না পেটে কথা, শোনেননি এই ওয়ার্ডটা? পেটে কথা মানে কি? কেউ বলে না। পেটে কথা গোপন করতে পারে না, গোপন পেটে কথা রাখা মানে হচ্ছে গোপন করে রাখা। হ্যাঁ, যে পেটে কথা রাখতে পারে না মানে সে গোপন রাখতে পারে না। তো কোন কথাগুলো পেটে রাখা হয়? যেগুলো আনপ্লিজেন্ট কথা, ইম্পর্টেন্ট কথা, সেগুলোকে কিন্তু পেটের মধ্যে রাখা হয়, মানুষের সাথে শেয়ার করা হয় না, তাই না? তো যখন আমরা অন্যের সাথে শেয়ার করতেছি না, তখন আমরা বলতেছি এটাকে পেটে রাখা। তো এজন্য কেউ যদি নিজের ভিতরে কারো প্রতি নেগেটিভ বা ব্যাড ফিলিংস এক্সপ্রেস করে, ভিতরে রাখা, আমার ভিতরে থাকা বাড়ি ভাইয়ের প্রতি আমার অনেক নেগেটিভিটি আছে, অনেক ব্যাড ফিলিংস আছে, অনেক কটু জিনিস আছে, আমি এগুলো ধরে রেখেছিলাম, এখন আমি আর ধরে রাখতে পারতেছি না, গা ঘাটছে আর ধরে রাখতে পারতেছি না, আমি তখন কি করলাম, একদম উগলায় দিলাম, বমি করে দিলাম। আমরা ওই যে উল্টি বলি, উল্টি করা বলি না, বমি করা, বমি করে একবার গড় হ্যাঁ বাড়ি ভাই আপনি করেছেন এই করেছেন ওই করেছেন এই করেছেন কেন এই করে না, এই যে বলতেছে, এগুলো হলো ভমিটিং। তাহলে ভমিটিংটা কি হলো? ভমিটিং হলো আমরা ভমিটিং করলাম মানে গ্র্যাভিটির এগেইনস্টে বাইর করে দিলাম, অ্যান্টি গ্র্যাভিটিয়াল অ্যাক্টিভিটিস, অ্যান্টি গ্র্যাভিটি প্রসেস ভমিটিং কে আমরা বলি, ঠিক আছে? অর্থাৎ নরমাল সার্কামস্টেন্সে স্টোমাক ফুড এবং ড্রিঙ্কস কে স্টোর করে রাখে, সাধারণ অবস্থায় স্টোমাক কি করে ফুড এবং ড্রিঙ্কস কে স্টোর করে রাখে, কিন্তু যখন ওই কন্টেন্ট যেগুলা খাইলো সেগুলা স্টোমাকের মধ্যে প্রবলেম তৈরি করে, ইরিটেশন তৈরি করে, তখন স্টোমাক কি করে বমি রূপে মুখ দিয়ে বের করে দেয়। এটাকে যদি সূক্ষ্মভাবে আমরা বুঝি, যে জিনিস ইরিটেটিং এবং ডিসগাস্টিং, যে কথাগুলো নিজের মধ্যে ইরিটেটিং করছে, ডিসগাস্টিং তৈরি করতেছে, যেটা ভিতরে রাখার মানে সহ্য করার লিমিটের মানে যে লিমিটটা আছে সেটাই ক্রস করে গেছে, তখন পেশেন্টের ফিলিংস কি হয়, তখন অন্যের সামনে সে একদম অনর্গল ওই কথাগুলো বলতে থাকে, ভমিটিং করে দেয়, এটাকে আমরা বলি ভমিটিং। বুঝতে পারলেন? যেটা ভিতরের মধ্যে অনেক ইরিটেট করছে। আমি যেটা বললাম যে বাড়ি ভাইয়ের প্রতি আমার এত এত হিংসা বিদ্বেষ খারাপ কটু কথা ভিতরে ঢুকাই রেখেছে, আর পারতেছি না, ভিতরটা দেখা মাত্র এবার আমি একদম অনর্গল ঝেড়ে দিলাম। কি মাথায় ঢুকেনি কার? বলে ফেলেন, পরে বলবেন যে বুঝিনি, হবে না। 45 জনের মধ্যে কার মাথায় ঢোকেনি বলেন? স্যার প্লেইংটা বুঝি নাই, স্যার কি? প্লেইংটা বুঝি নাই। প্রেইং মানে প্রার্থনা করা আল্লাহর কাছে। কার কাছে প্রার্থনা করি? প্রার্থনা আমরা কার কাছে করি? আমার থেকে যে আমাকে দিতে পারবে, সৃষ্টিকর্তা, যে আমার থেকে বেশি পাওয়ারফুল, আল্লাহ আমাকে এটা দাও, আল্লাহ আমাকে ওটা দাও। অথবা আমি কি করি, আল্লাহ আমি ভুল করে ফেলেছি, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও। প্রেইং, হ্যাঁ, আল্লাহ আমাকে দুটো সন্তান দাও। ম্যাডামের ক্ষেত্রে কি প্লেইংটা এটাই বোঝায়? হ্যাঁ, আমি এই রুব্রিক্সটা বুঝাচ্ছি, নট মেডের নাম। আমি প্রেইং ওয়ার্ডটা বুঝাচ্ছি, আমি কিন্তু এখনো রুব্রিক্সের মধ্যে আসিনি।
ভমিটিংটা তো বুঝলেন, ঠিক জি ওই রকম স্যার ভমিটিং ওয়ার্ডের সাথে আমরা প্রেইং ওয়ার্ডটা কি, স্টমাকের কাজ কি সেটা আমি বোঝাচ্ছি। বুঝতে পারছেন তাসনুবা? জি স্যার জি, জি স্যার বুঝেছি। আচ্ছা। এরপরে এই রুব্রিক্সের মধ্যে আছে কি কন্টিনিউয়ালি, কন্টিনিউয়ালি, কন্টিনিউয়ালি আপনি দেখেন এখানে দেওয়া আছে না রুব্রিক্সের মধ্যে, দেখেন একটা লেখা আছে কন্টিনিউয়ালি আর একটা আছে কনস্ট্যান্টলি, দেখেন দুইটা রুব্রিক্স দিয়েছি না, একই জিনিস যদিও। এই যে একটা হলো নারের রেপার্টরিতে আছে, আর একটা বললাম হচ্ছে কার রেপার্টরিতে বললাম, আরেকটা ক্লার্কের ডিকশনারিতে। পরে যেটা দেওয়া আছে যে ভমিটিং, টিউরিং, প্যারামক্সিজম ওয়াজ কন্টিনিউয়ালি, তাহলে এখানে দুটো ওয়ার্ড থাকতেছে, এই রুব্রিক্সে থাকছে কন্টিনিউয়ালি, আর আগের রুব্রিক্সটাতে দেওয়া আছে কন্টিনিউয়াসলি, যে মেসেজের মধ্যে দেখেন। তো এই কন্টিনিউয়াসলি কি আর কন্টিনিউয়ালি কি, এই দুটোর মধ্যে পার্থক্যটা কোথায়, এই ওয়ার্ডটা একটু বুঝি। ঠিক আছে, কন্টিনিউয়ালি ভার্সেস কনস্ট্যান্টলি, এই দুটা ওয়ার্ডেরই কমন মিনিং হলো কোন অ্যাক্টিভিটি থেমে না গিয়ে লাগাতার ভাবে চলতে থাকা, ধারাবাহিক ভাবে লাগাতার চলতে থাকে। এই দুটো শব্দের মধ্যে পার্থক্য হলো কন্টিনিউয়াসলিতে ওই অ্যাক্টিভিটি একই ইন্টেন্সিটিতে, একই ভাবে, একই গতিতে, ইউনিফর্মলি চলতে থাকে, কন্টিনিউ চলতে থাকে। ঠিক আছে, আর সরি, আর কন্টিনিউয়ালি মানে কি, কন্টিনিউয়ালি মানে অ্যাক্টিভিটি বারবার লম্বা সময় ধরে রিপিটেড হতে থাকে। একটা হলো লম্বা সময় ধরে চলছে 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 চলছে, আর একটা হলো একটা সেগমেন্ট চালু হচ্ছে আবার পুনরায় আবার শুরু হচ্ছে, কিন্তু কাজটা চলছে, ঘুরে ফিরে একই জিনিস চলছে চলছে। এই হলো দুটোর মধ্যে পার্থক্য। এখানে আরেকটা ওয়ার্ড আছে ডিউরিং। ডিউরিং মানে কি, ডিউরিং মানে হচ্ছে সময় ধরে কোন এক ইভেন্ট শুরু হয়েছে, শুরু থেকে শেষ পর্যন্ত, ডিউরিং সামার, ডিউরিং ইন্টারভেল, মানে ডিউরিং দিয়ে অনেক ওয়ার্ড আছে, আমি এটা বোঝাচ্ছি। ডিউরিং চলছে, ইভেন্ট পুরো সময় ধরে চলছে, এটা ডিউরিং। আর প্যারামক্সিজমটা কি, প্যারামক্সিজম এটার অর্থ হলো আনসার্টেন, আনকন্ট্রোলেবল অ্যাটাক, মানে হঠাৎ একটা ইভেন্ট শুরু হয়ে গেল, কিছু সময় ধরে চললো, হঠাৎ বন্ধ হয়ে গেল বা শেষ হয়ে গেল, আবার কিছু সময় পরে একই ধরনের সমস্যা শুরু হয়ে গেল, আবার শেষ হয়ে গেল, এটা হচ্ছে প্যারামক্সিজম। তো এই রুব্রিক্সটা কি বলছে, প্রেইং, ভমিটিং কনস্ট্যান্টলি ডিউরিং প্যারামক্সিজম অফ। তো এটাকে যদি আমরা লিটারালি বুঝি তাহলে মেডেরিনাম পেশেন্ট, মানে লিটারালি বলতে বোঝাচ্ছি অর্থ, মানে ডিকশনারি মিনিং দিয়ে যদি বুঝি তাহলে বোঝা যাবে যে মেডেরিনাম পেশেন্ট বমি করার ভাব তৈরি হয়, এবং সে সময় সে গড বা তার থেকে পাওয়ারফুল কোনো ব্যক্তি, তার কাছের ব্যক্তি, তার কাছে রিকোয়েস্ট করতে থাকে যে তার ইচ্ছা যাতে পূরণ করা হয়, বা তাকে ভুল, আমি প্রেইং এর অনেকগুলো অর্থ বললাম, তার ভুল যাতে ক্ষমা করা হয়, এরকম। এটা হলো তার মানে লিটারাল মিনিং, ডিকশনারি মিনিং। কিন্তু এই রুব্রিক্সকে যদি আমরা সূক্ষ্মভাবে, মানে আমাদের চেম্বারে আমরা কাজে লাগাতে পারবো এরকম ভাবে যদি আমরা বুঝতে চাই, তাহলে দাঁড়াবে যে এই পেশেন্ট তার মনের মধ্যে থাকা কোনো আনপ্লেজেন্ট কথা এক্সপ্রেস করে, এবং সে প্রার্থনা করে যে সে যে ভুল করেছে বা যে খারাপ কাজ করেছে বা সে যে পাপ কাজ করেছে তার জন্য আল্লাহ তার উপরে নারাজ, এবং নারাজ সে না হয়ে আমি প্রার্থনা করছি আমাকে মাফ করে দেওয়া হোক। এটা আমরা সূক্ষ্মভাবে বুঝবো। একটা উদাহরণ দিই, তাহলে এই রুব্রিক্সটা খুব ভালোভাবে আপনারা ইউজ করতে পারবেন। ঠিক আছে, খুবই ভালোভাবে ইউজ করতে পারবেন, এই রুব্রিক্সটা অনেক ইউজ করা সম্ভব। তো এই কেসটা বলি, আমি আরো 10টা মিনিট সময় নিয়ে নিলাম আপনাদের সাথে, আমার কিছু না। হ্যাঁ, সেটা হচ্ছে যে একটা লোক এসেছিল, একটা পেশেন্ট, বয়স 30+ তো এই পেশেন্ট এসে বলছে সে একটা ভালো জায়গায় চাকরি করে। তো পেশেন্টের কমপ্লেন ছিল এই এক্সিমার প্রবলেম। এক্সিমা তো বুঝেন, হাতে পায়ে ফাটা ফাটা হয়, অনেক সময় পানি টানি থাকে, ড্রাই এক্সিমা হলে শুকনো থাকে, এরকম আপনারা সবাই এক্সিমা জানেন। তো এরকম এক্সিমার প্রবলেম নিয়ে আসছে। তো বলতেছে যে গত 2-3 মাস থেকে আমার এই হাতে এত চুলকানি হচ্ছে, দুই হাতে,
আর এই চামড়া দেখেন উঠে উঠে চামড়া উঠে যাচ্ছে। তো এরপরে পেশেন্ট বলছে যে ডাক্তার সাহেব, আমি কিন্তু কেস টেকিং বলতেছি না, আগের কেসটা যেভাবে বললাম আমি জিসটা বলতেছি, আমার সময় নাই, আমি এই কারণে বলতেছি। তো পেশেন্টকে জিজ্ঞাসা করলাম কোথায় কি হলো ওই সময়, কি কোনো স্ট্রেসে ছিলেন কিনা, 2-3 মাস আগে কি ঘটনা ঘটেছিলেন, এগুলো আমার কমন কোশ্চিন, এই টাইপের কোশ্চিন আমি করতেছিলাম, এগুলা নিয়ে কি ভাবনা। তো বলতেছে যে অ্যাকচুয়ালি ডাক্তার সাহেব, এই সময় মানে আমার যখন এটা শুরু হলো সে সময় আমার অফিসে একটা স্ট্রেস চলছিল, আমার বসের সাথে আমার একটা হিচিং হয়েছিল। কিরকম? তো বলে যে আমি আমার কোম্পানির একটা প্রেজেন্টেশন দিব, তখন হচ্ছে আমার বস ওই প্রেজেন্টেশনের মধ্যে ছোটখাটো কিছু ভুল ধরে। তো বস এই মিস্টেকের কথাটা আমাকে ভালো করে বলতে পারতো, সেটা না বলে সে এমন ভাবে সে আমাকে খোঁচাখুচি করা শুরু করলো, এমন ভাবে আমাকে কথা শোনানো শুরু করলো, আমার একবার মুডটাই খারাপ করে দিল। তো সে সময়ে আমার কাছে মনে হলো যে আমার বস এই সুযোগ পেলে আমাকে এরকম করে, এই বস কখনোই ঠিক হবে না, সব সময় সে এরকম করে, একই রকমের আজীবন এরকমই থাকবে, প্রত্যেকটা কাজের মধ্যে আমার মানে খুঁত খুঁজে বেড়ায়। আর কোনো যদি ছোটখাটো কোনো বিষয় তাহলে সে ওটা ছাড় দেয় না, নেগলেক্ট করে না, ওকে ও কথা বলাই লাগবে। আমি যতই ভালো প্রেজেন্টেশন দিই সে আমার প্রশংসা করবে না, খালি দোষ ত্রুটি কোথায় আছে দূরে দাঁড়ায় থাকে, ওই দোষ ত্রুটি খুঁজে বের করার চেষ্টা করবে। তো এই জন্য আমার ডাক্তার সাহেব অফিসের কাজে ইন্টারেস্ট কমে গেছে। এই যে মেডোরি নামের দেখেন স্টেট কিভাবে তৈরি হচ্ছে, এই জন্য আমার অফিসের কার্যক্রম মানে ইন্টারেস্ট হয়ে গেছে। আমি আগে নিজে থেকে সবকিছু নিয়ে করতাম, প্রেজেন্টেশন গুলো আমি খুব ভালো তৈরি করতে পারতাম, আমার কলিগদেরও প্রেজেন্টেশন আমি তৈরি করে দিতাম, হ্যাঁ, এবং সব আগে আগে করে দিতাম। আমার এখন এগুলো কিচ্ছু ভালো লাগে না, আমি জাস্ট ফাইলগুলা প্রেজেন্টেশন দিতে হবে সেই ফাইলগুলা বাসায় নিয়ে আসি, নিয়ে এসে যেদিন আমাকে প্রেজেন্ট করতে হবে মানে ডেডলাইনের ঠিক আগের দিন আমি কাজগুলা কমপ্লিট করে দিই। আমি অফিসের কাজও ফেলে রাখি, আমার করতে ভালো লাগে না, পড়ে থাকে, আমি যাই আসি এই। তো আমার মনে হয় অফিসের কাজ যখন করতে যাই এখন আমার মনে হয় যে থাক কালকে করবো নি, প্রতিদিনই আমার মনে হয় যে ঠিক ঠিক আছে কালকে করবো, এইভাবে আমার সময় ক্ষেপণ করতে থাকি। আর আমি যেহেতু কাজ করতে পারি, প্রেজেন্টেশন যখন দিতে হবে তার আগেই, রিপোর্ট যখন দিতে হবে ঠিক তার আগে আমি কাজগুলো করে ফেলি। তো কেন এরকম? কারণ আমার সব সময় মনে হতে থাকে যে আমার বস আমার খুঁত ধরার জন্য বসে আছে, আর আমার যে এই বস থাকলে আমার প্রমোশন হওয়ার কোনো সম্ভাবনা নেই, আমাকে প্রমোশন দিবে না, সে কোনো না কোনো একটা কাগজে কলমে কোনো একটা ফল্ট ধরবে, ধরে বাস। তো আর কোনো বিষয় নিয়ে স্ট্রেসের মধ্যে আছেন, তখন বলতেছে যে ডাক্তার সাহেব কি আর বলবো, গত এটা প্রায় 1 বছর ধরেই হবে, আমার এক কলিগের সাথে আমার একটা অ্যাফেয়ার চলছিল, গোপন একটা অ্যাফেয়ার তৈরি হয়েছে। তো এখন সে মহিলা অন্য একটা কোম্পানিতে জয়েন করেছে, আমাদের মধ্যে শুধু ফিজিক্যাল রিলেশনটাই ছিল, এখন ওই অ্যাফেয়ারটাও শেষ হয়ে গেছে। এরপরে পেশেন্ট বলতেছে যে ডাক্তার সাহেব আমি আমার আসলে এখন খুব স্ট্রেসের মধ্যে, এই অফিসের এগুলা আর ভালো লাগে না, আমি এখন ড্রিঙ্ক করা শুরু করছি। কিন্তু আমি এই বিষয়টা খুব মানে স্পেশালি এটা খেয়াল রাখি যে আমার পরিবারের লোকজন বা আমার বউ, বিশেষ করে আমার বউ যাতে এটা বুঝতে না পারে। হ্যাঁ, আমি মদের বোতল গুলা দেখা যাচ্ছে যে কোল্ড ড্রিঙ্কস এর ইয়ের মধ্যে ঢেলে নিয়ে যাই, লুকায় রাখে অল্প অল্প করে খাই। হ্যাঁ, এরকম মানে এমন জায়গায় লুকায় রাখি যাতে সে বুঝতে না পারে বা মানে চিন্তাও করতে না পারে যে এটা এই জিনিস। তো এই জন্য আহ মানে আমি আবার একটা কাজও করি, মদ মানে যখন একটু খেয়ে নিলাম, খাওয়ার পর তো মুখ থেকে গন্ধ টন্ধ আসে, আমি প্রমাণ কোনো কিছু রাখতে চাই না, আমি 10-12 বার কুলি করি, ভালো করে হাত সাবান দিয়ে ভালোভাবে ধুই, যাতে কোনো প্রকার গাটা থেকে মদের গন্ধ না আসে। তো এইভাবে এই ধুতে 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 মনে হয় আমার ডাক্তার সাহেব এই চামড়াগুলা ফেটে, এগুলো বেসিক্যালি একজিমা, কিন্তু রুগী মনে করতেছে যে এই বারবার ধুতে 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 আমার এই চামড়াগুলা ফেটে এই যে রক্ত বাইর হয়ে গেছে। তো অ্যাকচুয়ালি ডাক্তার সাহেব মাঝে মধ্যে এই হাত চুলকানোর কারণে আমি দিনের মধ্যে আমি আবার পানি দিয়ে বারবার করে হাত ধুই। হ্যাঁ, তারপরে আবার পেশেন্ট বলতেছে যে ডাক্তার সাহেব মদ খাওয়ার সময় আমার 2বার এরকম হয়েছে, আমি 2বার খুব বমি হয়েছে। হ্যাঁ, সে সময় আমি আল্লাহর কাছে প্রার্থনা করছিলাম যে আল্লাহ আমাকে বাঁচাই দাও, আল্লাহ এবার মতো আমাকে ক্ষমা করে দাও, হ্যাঁ, আমি কাল থেকে মদ খাওয়া ছেড়ে দেবো, আল্লাহ আমি আর খাবো না।
যারা অপরাধ করে তাদের মধ্যে এই বিষয়গুলো ছাড়তে পারে না, এডিকশন যখন চলে আসে তারা কিন্তু এরকম করে। আল্লাহ এটাই লাস্ট, আমি আর খাবো না, আল্লাহ এবারের মতন আমাকে মাফ করে দাও, আমার এই যক্ষম খাবার হয়ে গেল কিনা, আল্লাহ আমাকে বাঁচাও। তো কিন্তু কি করব ডাক্তার সাহেব, এমন খারাপ অভ্যাস আমি আর ছাড়তে পারি না। আমি 2-3 বার মদ খাওয়া ছেড়ে দিয়েছিলাম, কিন্তু কিছুদিন পরে আবার নেশা চেপে যায়। আমার স্ট্রেসকে আমি কন্ট্রোল রাখতে পারি না, স্ট্রেস কন্ট্রোল করতে গেলে আমাকে মদ খেতে হয়। তো অতিরিক্ত মদ পান করা, হ্যাঁ, এবং এই যে বইয়ের সাথে লুকায় লুকায় ছল ছাতুরি গুলা করছি, এই কারণে আমার নিজের প্রতি এখন খুব ঘৃণা তৈরি হয়ে গেছে। হ্যাঁ, এমন মনে হয় যে আমি আমার পরিবারের লোকজন যেদিন আমার এই বিষয়গুলো জেনে যাবে তখন কেউ আমাকে ক্ষমা করতে পারবে না, এমনকি আল্লাহ আমাকে দোজখে দেবে। দেন ডুম ফিলিং চলে আসছে, একটা কেসের মধ্যে কিভাবে ডুম ফিলিং চলে আসে। হ্যাঁ, তো এই সব বিষয় অনেক দিন থেকে আমার মনের মধ্যে কাজ করছিল। আজ কেন জানি আপনার সামনে আমি থেমে থাকতে পারলাম না, আপনার সামনে আমি সত্যি সত্যি সব বলে ফেললাম। ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব, আপনি প্লিজ কিছু মনে করবেন না, আপনার কাছে আমার হাত জোর বিনতি, প্লিজ আমার জন্য কিছু একটা করেন ডাক্তার সাহেব। আমাকে একটা এমন ওষুধ দেন যাতে আমার এই মদ খাওয়ার নেশাটা চলে যায়, আমার এই দুর্বলতাকে আমি যাতে কন্ট্রোল করতে পারি। হ্যাঁ, আর আরেকটা জিনিস ডাক্তার সাহেব, যে মেয়েদের সাথে আমার যে মেয়েদের প্রতি আমার যে আকৃষ্ট, আমার যে নারীদের চক্করে যে আমি পড়ি, এই ওষুধ দিয়ে এটাকে একটু দূর করায় দেন। হ্যাঁ, আর ডাক্তার সাহেব, আমি যদি এই বদ অভ্যাস গুলা ছাড়ার বিষয়ে কোনো চিন্তা করি, তখন হয় কি আমার আরো বেশি নেশা চেপে যায়, আরো বেশি মদ খাওয়ার নেশা চেপে যায়। হ্যাঁ, ঠিক এইভাবে আমি যখন দেখা যাচ্ছে যে চুলকানির কোনো ট্রিটমেন্ট নিই, তখন আমার এগুলা আরো বেড়ে যায় ডাক্তার সাহেব। এর আগে আমি ওষুধ খেয়েছি, হোমিও খেয়েছি, এলোপ্যাথি খেয়েছি, যখনই ওষুধ খাই তখন আরো বেড়ে যায়। তো এই জন্য ডাক্তার সাহেব আপনার কাছে আমার অনুরোধ, প্লিজ ডাক্তার সাহেব আমাকে একটা ভালো ওষুধ দেন। এই যে এখন এই রোগীর কথা বললাম, আমাকে একটা ভালো ওষুধ দেন, আর আপনি যদি ক্যারি ডিজায়ার টু বি ক্যারিড ফার্স্ট নিয়ে নেন, তাহলে তো আপনি ফেঁসে গেলেন। ভাবনাটা এই কারণে আমার দরকার। তো যাক, এই যে কেসটা আমি বললাম, এই কেসে পেশেন্ট কি বলছে, পেশেন্ট কি বলছে, সে বলতেছে যে আমার বস, আমি যেই প্রেজেন্টেশনই করি না, ছোট ছোট ভুলগুলা খুঁজে বাইর করে, ফল্ট ফাইন্ডিং করে, পরে আমার খোঁচাই, এই কারণে সে আপসেট। পেশেন্টের কাছে মনে হচ্ছে যে আমি যত ভালোই কাজ করি না কেন, যত কিছুই করি না কেন, আমার প্রমোশন হবে না, বস আমার প্রশংসা করবে না, আমার সব শেষ। এই স্ট্রেসের থেকে সে কিন্তু এডিকশনের মধ্যে চলে যাচ্ছে, তাই না? তাহলে তার প্রবলেমটা কোত্থেকে হলো? সে এটা নিয়ে হতাশ, ডিসপেয়ার। আমাদের একটু আগে রুব্রিক্স আমরা দেখেছিলাম কি, ডিসপেয়ার, ক্রিটিসিজম ফ্রম দা স্মলেস্ট, আমরা রুব্রিক্স দেখেছিলাম না, ডিসপেয়ার, ক্রিটিসিজম ফ্রম দা স্মলেস্ট। সে এই কারণে প্রমোশন পাওয়ার কোনো আশাও তার থাকে না, সে একবারে ডিসপেয়ার হয়ে গেছে। এর ফলে সে, তার ইফেক্টটা কি হলো? ইফেক্ট, তার এখন অফিসে কোনো কাজ করতে ভালো লাগে না, কাজ নিয়ে ফেলে দেয়। অফিসের কাজ মনে হয় কালকে করব, কালকে করব। আমাদের রুব্রিক্স কি বলেছিলাম? পোস্টপন্ডিং এভরিথিং টু দ্য নেক্সট ডে। আমরা একটা রুব্রিক্স বলেছিলাম না, পোস্টপন্ডিং, কালকে করব নি, কাল দেখা যাবে নি, আজকের কাজ কালকে করব, পোস্টপন্ডিং এভরিথিং টু দ্য নেক্সট ডে। তারপরে ওই পেশেন্ট কি করছে, চুরি চামারি করে আরেকটা মেয়ের সাথে ফিজিক্যাল রিলেশন করতেছে, বইয়ের কাছ থেকে অ্যালকোহল লুকায় রাখতেছে। এই ভাবনাগুলো হচ্ছে অ্যাডাল্টারাস, ঠিক আছে? অ্যাডাল্টারাস, সে মদ পান করতেছে, এটা একটা অভ্যাসে পরিণত করে ফেলেছে। হ্যাঁ, অ্যালকোহলিজম, এবং সে কি লুকায় লুকায় মদ খায়। হ্যাঁ, কোকের বোতলের মধ্যে রাখতেছে, বলতেছিল। তো এটা কি এক ধরনের চালাকি করতেছে? আমাদের রুব্রিক আছে অ্যালকোহলিজম, ড্রিঙ্কিং অন দা ছাই, ছাই তো না, স্লাই, কপটতার ইয়ে করে করে। তো এই স্লাই ওয়ার্ডটা হচ্ছে পেশেন্টের হাইডিং করা টেন্ডেন্সি, চালাকিকে নির্দেশ করে। হ্যাঁ, মদের বোতল লুকায় রাখতেছে, মদ খাওয়ার পরে মুখ ভালো করে ইয়ে করছে, হাত ধুচ্ছে, সেন্ট স্প্রে করতেছে, মদ খাইছে মদের নেশাটাকে লুকানোর জন্য। এবং সে কি বলতেছিল, যে যখন চুলকায় তখন বারবার মনে হচ্ছে হাত ওয়াশ করি। আমাদের ওই যে ওয়াশিং ডিজায়ার অলওয়েজ, ওয়াশিং হ্যান্ড হেয়ার, হার হ্যান্ড, এই রুব্রিক্স আছে, আপনারা দেখেন, ঠিক আছে? তো পেশেন্টের কাছে মনে হয় যে
সে অ্যাডাল্টারি করতেছে, এই যে মদ খেয়েছে, বড় মহিলার সাথে মানে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে জড়ায় পড়েছে, এর জন্য তার পরিবার কখনো তাকে মাফ করবে না, তার এবং আল্লাহ কখনো মাফ করবে না, এবং তাকে এর জন্য দোজখে শাস্তি ভোগ করতে হবে, তাকে হেলে যেতে হবে। আমাদের রুব্রিক্স একটু আগে তো বললাম, ডেলুশন হেল গোয়িং টু বি বিকজ অফ হিজ কমিটেড অ্যান্ড আনপার্ডেনেবল সিন। একটু আগে বললাম না, এই রুব্রিক্স এখানে কিন্তু চলে আসে, আনপার্ডেনেবল সিন, তার মনের মধ্যে পাপটা চলে আসছে, ঠিক আছে, সিন, পাপ। সে যে ধর্মীয় অনুশাসন আছে, বিবাহ জীবনের যে অনুশাসন আছে, সেইটাকে সে ভঙ্গ করেছে, দিয়ে ভুল কাজ করেছে, অ্যাডাল্টারি করেছে। এই জন্য পেশেন্ট নিজের উপরে নিজের ঘৃণা তৈরি হয়ে গেছে, ডিসগাস্টেড উইথ হিমসেলফ, তার সব কিছুর মধ্যে নেগেটিভিটি চলে আসছে, ঠিক আছে, সব নেগেটিভ কথা, এগুলো সব নেগেটিভ জিনিস। কিন্তু পেশেন্ট কি করলো, আমার কাছে এসে, আপনার কাছে যে সে সব একবারে বলে দিল, একবারে বলতে বলতে সে সব একবারে বলে ফেললো। এবার তার এই বলাটাকে যদি আপনি সূক্ষ্মভাবে অ্যানালিজি করেন, যে এই কথাগুলা, এই যে লুকায় লুকায় মদ খেয়েছে, এটা হয়তো দু একজন জানতো, কিন্তু ওই মহিলার সাথে অ্যাফেয়ার, এটা তো কেউ জানতো না। তার মানে কি, তার নেগেটিভ কথাটা তার স্টমাকের মধ্যে একদম স্টোর করে রেখেছে। এবার যখন তাকে আমি ফ্রেন্ডলি, তার স্ট্রেস, তার মনে, এলোপ্যাথি ডাক্তাররা তো এগুলো জিজ্ঞাসা করে না, আমি যখন এটা জিজ্ঞাসা করলাম, তখন সে তার ওই যে স্টমাকের মধ্যে এই পচা পচা কথাগুলা, পচা পচা ইভেন্ট গুলা, যেটা তার ভেতরে খুব বেশি ইরিটেটিং করতো, বমি আপনাদের সবারই হয়েছে, বমি হওয়ার আগে কেন গা ঘাটে না, ওই জিনিসগুলো তার গায়ের মধ্যে ঘাটতেছিল। তখন সে যখন উপযুক্ত পরিবেশ পেল, সে একদম সব উগলায় দিল আমার উপরে, দিয়ে বলতেছে কি, ডাক্তার প্লিজ আমাকে একটা ভালো ভালো ওষুধ দেন, ডাক্তার সাহেব প্লিজ ভালো ওষুধ দেন, এর আগে যতবার খাইছি সবগুলোতে বেড়েছে, ডাক্তার সাহেব একটু ভালো ওষুধ দেন। তাহলে এই ভালো ওষুধ দেওয়ার বিষয়টা বুঝেছেন, সে তার ইরিটেটিং কন্টেন্ট গুলা একদম উগলায় দিল, দিয়ে বলতেছে যে আমাকে ভালো ওষুধ দেন, রিকোয়েস্ট করতেছে, বারবার রিকোয়েস্ট করতেছে। তো এই দুইটা বিষয়, এই যে উগলায় দেওয়া এবং হাত জোর করে রিকোয়েস্ট করা ভালো ওষুধ দেন, প্রার্থনা করা মানে প্রেইং, এই দুইটা বিষয়কে যদি আপনি এক জায়গায় করেন, তাহলে এই রুব্রিক্সটাকে আপনারা খুব সুন্দরভাবে নিতে পারবেন। প্রেইং, ভমিটেটিং কন্টিনিউয়াসলি বা কন্টিনিউটি ডিউরিং প্যারাম্যাক্সিজম অফ। রুগী কি বলতেছিল, যে যখন আমি এই মদ খাওয়ার কথা চিন্তা করি, তখন আরো বেশি খাইতে ইচ্ছা করে, যখন চুলকানির কথা চিন্তা করি, তখন আরো বেশি চুলকানি হয়ে যায়, যখন ওষুধ খাই তখন আরো বেশি হয়ে যায়। মানে আমাদের একটা রুব্রিক্স আছে, রুব্রিক্সটা ভুলে গেলাম, থিঙ্কিং কমপ্লেন্স অ্যাগ্রাভেশন, যখন কমপ্লেনের চিন্তা করে তার কথা ওই জিনিস বেড়ে যায়, ধরেন মাথা ব্যথার কথা চিন্তা করছে, মাথা ব্যথা বেড়ে যাচ্ছে, এটাই রুব্রিক্স, থিঙ্কিং কমপ্লেন্স অফ অ্যাগ্রাভেশন, ঠিক আছে। এইরকম আমি আরো কয়েকটা কেস বলতে পারবো, আজকে হলো না, পরবর্তীতে আমি এই রুব্রিক্স আরো কয়েকটা কেস বলবো। শুধুমাত্র এই একটা রুব্রিক্স দিয়েই অনেক ট্রিটমেন্ট করা যায়, এই ভাবনা, রুব্রিক্স বলবো না, এই ভাবনা, এই ফিলিংস দিয়ে, ঠিক আছে। ইরিটেটেড ভাবনা, ইরিটেটেড থিং সযত্নে রেখেছে, ভিতরে রেখেছে গোপনীয় জিনিস, সেটা আর পারতেছে না, যখন ইয়ে হয়ে গেল এবং সে উগলায় দিল, উগলায় দেওয়ার পরে কি বলো, প্লিজ আমার জন্য এটা কিছু করেন, আমি আর পারতেছি না, আমি শেষ হয়ে যাচ্ছি, আমি ডুমড হয়ে যাচ্ছি। এই ক্ষেত্রেতে আমরা এই রুব্রিক্সটাকে নিতে পারি। আমি কি বুঝাতে পারলাম?